गुरुभ्यो नमः। हरिः ओम्। सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यासेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धवः माध्वेर्न सन्तोषधीः मधुनक्तमुतोषसि मधुमत्पार्थिवगुं मधुद्यौरस्तु नः पिता मधुमानो वनस्पतिर्मधुमागुम् अस्तु सूर्यः माध्वेर्गावो भवन्तु नः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। आप्यायन्तु ममाङ्गानि वा प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्याम् मा ब्रह्म निराकरो निराकरणमस्त्व निराकरणं मे अस्तु तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम् तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। এবার প্রারম্ভিক ভাষণ ভাষণ দেবেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের অধ্যক্ষ মহারাজ শ্রীমদ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ। ভগবতে শ্রীরামকৃষ্ণ। আজকে অম্বিকা সরকার যদুনাথ মজুমদার স্মারক বক্তৃতা এবং 2025-26 শিক্ষাবর্ষের যে সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলি তার পুরস্কার বিতরণ এবং আমরা জানি আমাদের সহ পাঠ্যক্রমিক যে সমস্ত কার্যাবলী রয়েছে কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস তার আজকে পুরস্কার বিতরণ শংসাপত্র বিতরণ এগুলি হবে। আমরা কো ক্যারিকুলার যে অ্যাক্টিভিটি তার
সার্টিফিকেট দিই এবং আমাদের কালচারাল কম্পিটিশনস তার পুরস্কার বিতরণ করা হয়। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি এই বছরের অম্বিকা সরকার যদুনাথ মজুমদার স্মারক বক্তৃতা দেওয়ার জন্য শ্রী কৌশিক চট্টোপাধ্যায় মহাশয়কে, বিশিষ্ট নাট্য অভিনেতা এবং পরিচালক, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির পরিবারের পক্ষ থেকে কৌশিক বাবুকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমার এখানে উপস্থিত রয়েছেন অভিভাবক প্রতিনিধি কয়েকজন, তাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের যারা শিক্ষাকর্মীবৃন্দ রয়েছেন তাদেরও স্বাগত, প্রাক্তনীদেরকেও আন্তরিক স্বাগত জানাচ্ছি। এবং বিশেষ কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি, অবশ্যই আজকের এই প্রেক্ষিতে কয়েকজন আমাদের মানুষের কথা। প্রথমত বলবো যে এই যে সমস্ত প্রাইজ আজকে যে দেওয়া হবে, এটির দায়িত্বে রয়েছেন আমাদের সুপ্রিয় মহারাজ ভাবনানন্দজি মহারাজ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদের অবশ্যই বিশেষ কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাচ্ছি। আজকের এই সামগ্রিকভাবে যে অনুষ্ঠান, তাতে আমাদের পূজনীয় মহাবিদ্যানন্দজি তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন এবং আমাদের শ্রদ্ধেয় উপাধ্যক্ষ মহারাজ বিষ্ণুরূপানন্দজি তিনি এই সামগ্রিকভাবে আমাদের যে কালচারাল কম্পিটিশন হয় তার দায়িত্বে থাকেন এবং অবশ্যই যিনি এখানে সঞ্চালনা করছিলেন আমাদের এই যে কালচারাল ডিপার্টমেন্ট, তার কোঅর্ডিনেটর অধ্যাপক কর্ণব সাধুখা। সাধুবাদ জানাচ্ছি তাদের প্রত্যেককে, কেননা এই পুরো বিষয়টা আমাদের সারা বছর একটা ভাবে চলতে থাকে। বিশেষত এই ন্যাশনাল এডুকেশন পলিসি 4 বছরের যে পাঠ্যক্রম, সেটি চালু হওয়ার পর থেকে এই যে আমাদের সমস্ত সহপাঠক্রমিক কার্যক্রম, খেলাধুলা, আমাদের এই যে কালচারাল কম্পিটিশন সহ পুরো বিষয়গুলি সারা বছর ভাবে আমাদের এই আবাসিক যে ব্যবস্থা, তাতে পরিচালনা করা এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠেছে, খুব একটা মেজর ইস্যু। মানে পাঠ্যক্রমের এখন বিরাট বৈচিত্র্য এবং তার ব্যক্তিও বেশ একটা বড় ব্যাপারটাকে হ্যান্ডেল করা। অবশ্যই আমাদের যারা ছাত্ররা আজকে এখানে উপস্থিত হয়েছে, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েটের ছাত্ররা, গবেষকরা, তাদেরও আজকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। এবং বিদ্যামন্দিরে আজকে এই অম্বিকা সরকার যদুনাথ মজুমদার স্মারক বক্তৃতার পাশাপাশি আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস, সেখানেও দুদিনের একটি রিসরা বোস হাউস ক্যাম্পাসে সেদিন একটি 2 দিন ব্যাপী একটি জাতীয় ন্যাশনাল একটা ওয়ার্কশপ চলছে ভারতীয় জ্ঞান পরম্পরার উপর। সেটিও আমাদের 2 দিনের কার্যক্রম পাশাপাশি আজকে চলছে। অম্বিকা সরকার যদুনাথ মজুমদার এই যে স্মারক বক্তৃতা, তার ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট এইরকম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিলসফির অত্যন্ত স্বনামধন্য অধ্যাপক মহেন্দ্রনাথ সরকার মহাশয়, তিনি ছিলেন আমাদের কলেজের যিনি প্রথম প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল মহারাজ, প্রথম ফাউন্ডার প্রিন্সিপাল মহারাজ পূজনীয় স্বামী তেজস্বানন্দজি মহারাজ, তার অত্যন্ত ঘনিষ্ঠ। এবং বিশেষ করে উল্লেখ করতে হবে মহেন্দ্রনাথ অধ্যাপক সরকার, তিনি আমাদের 1941 সালে যখন আমাদের এই কলেজ শুরু হয়, প্রারম্ভিক দিনটিতে তিনি পূজনীয় তেজস্বানন্দজির সঙ্গে ছিলেন এবং কলেজের যে দ্বারোদ্ঘাটন, সেই অনুষ্ঠানেও তিনি অন্য সকলের সঙ্গে উপস্থিত ছিলেন। তার মৃত্যুর পরে তার উইল অনুযায়ী সমস্ত তার যা স্থাবর অস্থাবর যা সম্পত্তি ছিল, সেটি আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের কাছে আসে
এবং তার একটি তহবিল তৈরি হয় এবং তার যে ইচ্ছা অনুসারে সেই তহবিল ভারতীয় সংস্কৃতি এবং দর্শন বিষয়ক নানা কর্মসূচি তাতে ব্যবহার করা হবে, এইভাবে একটি তহবিল তৈরি হয়। এবং তারই অন্যতম হচ্ছে তার এই মহেন্দ্রনাথ সরকার তার দুই বিশিষ্ট, তারা স্বজন বলা যেতে পারে বা তার আত্মীয়র মধ্যে এবং তার পরিচিত, তাদের দুজনের নামে অম্বিকা সরকার এবং যদুনাথ মজুমদার নামে এই স্মারক বক্তৃতা শুরু হয়। এই বক্তৃতাটির 1989 সালে প্রথম বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হয়, প্রথম অম্বিকা সরকার যদুনাথ মজুমদার স্মারক বক্তৃতা। এবং এই প্রথম বক্তৃতাটি বিদ্যামন্দিরে পরিবেশন করেছিলেন অত্যন্ত স্বনামধন্য মানুষ, সুপণ্ডিত শ্রী মহানামব্রত ব্রহ্মচারী মহাশয়। এই খুব সংক্ষেপে আমাদের আজকের যে স্মারক বক্তৃতা তার ইতিহাস। আবারও সকলকে স্বাগত জানাচ্ছি এবং ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করছি যে আমাদের এই যে পরম্পরা শুধু আজকের এই আলোচনা বা বক্তৃতা নয়, এই সামগ্রিক যে বিদ্যামন্দিরের নানা কার্যের পরম্পরা সেটি যেন সর্বতোভাবে অটুট এবং অক্ষুণ্ণ থাকে। ধন্যবাদ। আমাদের আজকের অতিথি বিশিষ্ট নাটককার, নাট্যকার, পরিচালক, অভিনেতা, প্রাবন্ধিক এবং প্রশিক্ষক শ্রী কৌশিক চট্টোপাধ্যায় মহাশয়। 1968 খ্রিস্টাব্দের 22শে নভেম্বর তিনি জন্মেছিলেন এমন এক পরিবারে যেখানে থিয়েটারের চর্চা ছিল। থিয়েটারের আবহেই তাঁর বেড়ে ওঠা। তাঁর ধমনীতে বইছে থিয়েটারের স্পন্দন। শিক্ষকতার পাশাপাশি 45 বছরেরও বেশি সময় ধরে তিনি থিয়েটার চর্চা করেছেন। কৌশিক চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য ছিলেন। মিনার্ভা রেপার্টরি থিয়েটারের পরিচালক কৌশিক চট্টোপাধ্যায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এক্সটার্নাল এক্সপার্ট বহিঃপরীক্ষক হিসেবে যুক্ত থেকেছেন। সাহিত্য অকাদেমিতে আমন্ত্রিত বক্তা হিসেবে তিনি তার যুক্তিনিষ্ঠ সুচিন্তিত বক্তব্য রেখেছেন। তার নিজের একটি থিয়েটারের দল আছে। দলটির নাম শান্তিপুর সাংস্কৃতিক। কৌশিকবাবু সুন্দরম পুরস্কার, সত্যেন মিত্র পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকারের শম্ভু মিত্র পুরস্কার, দ্বিজেন্দ্রলাল রায় সম্মান, অন্য থিয়েটার সম্মান, যতীন্দ্রনাথ সেনগুপ্ত সম্মান অর্জন করেছেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় তিনি সেরা অভিনেতা ও সেরা পরিচালকের পুরস্কারে ভূষিত হয়েছেন। এমন একজন ব্যক্তিত্বের সান্নিধ্য পেয়ে বিদ্যামন্দির পরিবার আজ আনন্দিত, গর্বিত। বিদ্যামন্দির পরিবারের পক্ষ থেকে শ্রী কৌশিক চট্টোপাধ্যায় মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করবেন আমাদের অধ্যক্ষ মহারাজ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি। ভরতমুনির নাট্যশাস্ত্রের 2য় অধ্যায়ের প্রথম দুটো শ্লোক যদি আমরা পাঠ করি তাহলে দেখব সেখানে আছে, তার অনুবাদ এরকম: তারপর ভরতের কথা শুনে মুনিগণ বললেন, হে ভগবান, রঙ্গ সংক্রান্ত অনুষ্ঠান শুনতে ইচ্ছা করি। এই বিষয়ে কর্ম ও লক্ষণ কি এবং লোকে ভবিষ্যতে রঙ্গালয়ে কিভাবে পূজা করবে? ঠিক তেমনি আমরাও কৌশিক চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে আজ অম্বিকা সরকার যদুনাথ মজুমদার স্মারক বক্তৃতা শুনতে ইচ্ছা করি। আজ তার বলার বিষয়
রক্তকরবী আজ। উপস্থিত সবাইকে শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা। এইরকম একটা মঞ্চে বিশেষত ছাত্রদের সামনে কথা বলবার সুযোগ হয়েছে, এটা আমাকে আনন্দিত করেছে। কথা বলতে আমার ভালো লাগে, এরকম কথা আমি নানা জায়গাতেই বলি, এবং যেহেতু আগে বলা হচ্ছিল আমার পরিচয় দিতে গিয়ে যে আমি একজন প্রশিক্ষক, অভিনয়ের শিক্ষা, মানে এরকম স্টুডেন্টসদের সঙ্গে কাটাতে আমার খুবই আনন্দ হয়। কারণ প্রথম যখন ওয়ার্কশপ শুরু হয় বা কথা শুরু হয় তখন তারা কেমন আড়ষ্ট হয়ে থাকে, কেমন এটা কী হবে ভাবে, কিন্তু যখন শেষ হয় তখন আমি তাদের মুখগুলোকে উজ্জ্বল দেখি, তাদের মনের মধ্যে যদি দু একটা প্রশ্ন চিহ্ন গেঁথে দেওয়া যায়, দু একটা ভাবনার চিহ্ন, তখন মনে হয় সেই কাজটা সার্থক হলো। মঞ্চে যারা আছেন তাদের সবাইকে প্রণাম। আর এইরকম একটা প্ল্যাটফর্ম, যেটা বারবারই আমি বলছি, যেখানে বাংলার শিক্ষা জগতে, ভারতবর্ষের শিক্ষা জগতে যে উল্লেখযোগ্য অবদান যারা রেখেছেন, সেখানে থিয়েটার নিয়ে আমার বিষয়, আমার ভালোবাসার বিষয় নিয়ে একটা কথা বলার সুযোগ হয়েছে, এটা আমাকে কৃতজ্ঞ করেছে। দু একটি কথা বলবার, যেটা হচ্ছে আমরা যখন কথা বলি দিনের মধ্যে যেমন আলো থাকে অন্ধকারও থাকে, একটু নয়েজটা বোধহয় বেশি হচ্ছে, একটুখানি একটু লো করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ক্লিয়ার না? ওকে, হ্যাঁ। দিনের মধ্যে যেমন আলো থাকে অন্ধকার থাকে, তেমনি আমরা যখন কথা বলি তখন আমি কি জানি যেমন আমি জানাই, তেমন আমি কি জানি না সেটাও জানাই। ফলত এইটা আমার কথা থেকে মনে হতে পারে যে আমি যে কথাগুলো বলছি সেগুলো একান্ত আমার ব্যক্তিগত একটা অবলোকন, ব্যক্তিগতভাবে দেখা। কারণ যে কোনো অ্যাপ্রিসিয়েশন অফ আর্ট, যে কোনো শিল্পকে আমি কি চোখে দেখব, একটা নাটককে, একটা লেখাকে, সেটা একান্তভাবে আমার একটা ব্যক্তিগত চিন্তা। এমনকি আমার কথা যারা শুনবে, তোমরা, তুমি বললে, সম্বোধন করলাম তোমাদের ছাত্রদের জন্যই বলা মূলত, যে সেখানে তোমাদের মনে হতে পারে যে এটা একদম আমি এরকম করে বুঝেছি। আমি অনেকদিন আগে রবীন্দ্রনাথের রথের রশি নাটকটা করেছিলাম, তো সেখানে একজন সমালোচক লিখেছিলেন এটা রবীন্দ্রনাথের রথের রশি হয়নি, এটা কৌশিক চট্টোপাধ্যায়ের রথের রশি হয়েছে। তো আমি তখন তাকে একটা পাল্টা চিঠিতে বলেছিলাম যে তাই তো হবে, তাই তো হয়। লোকে বলে যেটা সত্যজিৎ রায়ের চারুলতা, লোকে বলে এটা পিটার ব্রুকের মহাভারত। তাহলে পিটার ব্রুক মহাভারতকে কেমন করে দেখেছেন সেটাই আমরা দেখতে যাই। রক্তকলবী তো 100 বছর ধরে আমাদের সামনে আছে, কিন্তু রক্তকলবী শম্ভু মিত্র কেমন করে ভাবছিলেন, রক্তকলবী সুমন মুখোপাধ্যায় কেমন করে ভাবছিলেন, রক্তকলবী বাংলাদেশে কেমন করে হচ্ছে, রক্তকলবী আমি কৌশিক চট্টোপাধ্যায় কেমন করে আজকে দাঁড়িয়ে ভাবছি, বা আপনারা যারা এখানে উপস্থিত আছেন বা তোমরা ছাত্ররা যারা আছো, তারা রক্তকলবী পড়তে গিয়ে তোমাদের মনে কি প্রশ্ন আসবে, সেটা শুধু পরীক্ষায় লেখার জন্য না, শুধু এর প্রাসঙ্গিকতা তাৎপর্য ব্যাখ্যা করো নয়, শুধু রূপক সাংকেতিক প্রতীক এইসব না, তার বাইরে আমার জীবনে প্রতিদিনকার বেঁচে থাকা, প্রতিদিনকার যে অভিজ্ঞতা, তার সঙ্গে কি রক্তকলবী কোথাও মিলে যায় আমার, সেটাই খুঁজে দেখা আমার। ফলত প্রথমে যেটা বললাম, যেটা খুব সাবজেক্টিভ একটা ভাবনা। আর রবীন্দ্রনাথের কথা যদি বলি, রবীন্দ্রনাথ তো একটা বহুমুখী প্রতিভা, তোমরা জানো সবাই, এবং আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব এবং সব মানুষেরই। আমাদের রবীন্দ্রনাথ শুধু 25শে বৈশাখ 22শে শ্রাবণ লাগে না, আমাকে তার রোজই লাগে, ঝগড়া করার জন্য লাগে, তর্ক করার জন্য লাগে। মজার কথা হচ্ছে রবীন্দ্রনাথ 80 বছর বেঁচে ছিলেন, আর তার মধ্যে রবীন্দ্রনাথ 60 বছর ধরে নাটকের সঙ্গে যুক্ত থেকেছেন। ধরো 1881 সালে বাল্মীকি প্রতিভা যদি ধরো তুমি, তার প্রথম কাজ হিসেবে, আর বাড়িতে চর্চা ছিল। আর 1939-এ গিয়ে যদি দেখি শ্যামা, তাহলে এই যে 60 বছরের একটা জার্নি পথ। তার প্রথম দিকে রবীন্দ্রনাথ যখন লিখছেন তখন তার নাটকে অনেক বেশি গান এবং গল্প বলা, পুরাণ নির্ভর ও গল্প, কালমৃগয় আসছে, বাল্মীকি প্রতিভা আসছে, সেগুলোকেও তিনি তার মতো করে দেখছেন। তার পরবর্তীকালে দেখবো তার নাটক আবার বদলে গেল, সেখানে বিসর্জন এলো, মালিনী এলো, সেখানে অনেকটা পশ্চিমী ভাবধারা থেকে তার প্রভাবিত হয়ে তার লেখা এবং অপূর্ব সেসব সংলাপ। তোমরা যখন বিসর্জন পড়বে, বা তোমাদের হয়তো আসে সিলেবাসে, আমি জানি না, কে বলিল হত্যাকাণ্ড পাপে জগৎ মহাহত্যাশালা, যেন নাকি প্রত্যেক পলক পাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখি
পথি মুদিতেছে সে কাহার খেলা। এই যে রঘুপতির ভার্স বলছে, ভার্সে লেখা, কাব্য ছন্দে লেখা একটা নাটক, এইটা একটা ফেজ গেছে রবীন্দ্রনাথের। তার মধ্যে কিছু হাস্য কৌতুক লিখেছেন, কিছু ছোট ছোট নাটক লিখেছেন, তারপরে 10 বছর ধরে লোকটা নাটক লিখছেন না। তারপরে 1907 গিয়ে তার মধ্যে শান্তিনিকেতন তৈরি হয়ে গেছে, তার মধ্যে জীবনে প্রচুর দুঃখের পথ পরিক্রমা করেছেন, প্রচুর মৃত্যুকে দেখেছেন, প্রচুর হতাশা সামনে দিয়ে পার হয়েছেন, এবং তখন জীবনের একটা বোধ তৈরি হচ্ছে। এবং রবীন্দ্রনাথ তখন থিয়েটারকে বাইরে বাইরে না দেখে অনেকটা ইন্টারনালাইজ করছেন, অনেক ভেতর থেকে দেখছেন। মনের কথাটা কেমন করে বলবো, অন্তরের কথাটা কেমন করে বলবো, কেমন হবে আমার ভারতীয় থিয়েটার, কেমন হতে পারে কি করলে থিয়েটারের জোর হবে তিনি ভাবছেন। তবে 1903 একটা ম্যানিফেস্টো লিখে ফেলছেন, তার নাম রঙ্গমঞ্চ। সেখানে তিনি ঘোষণা করছেন যে ভাবুকের চিত্তের মধ্যে রঙ্গমঞ্চ আছে, সে রঙ্গমঞ্চের স্থানাভাব নয়। বাগানকে যে অবিকল বাগান আঁকিয়াই খাড়া করিতে হইবে, এরকম অতি স্থূল বর্বরতা, বিলাতি বর্বরতা পরিহার করবার সময় এসেছে। যদি নিজে সবসময় সেই কথাটা মেনেছেন তা নয়, শুধু ভাবুকের চিত্তের মধ্যে না থেকে তিনি মঞ্চসজ্জাও করতে চেয়েছেন, আলোও করতে চেয়েছেন। তার সঙ্গে অবন ঠাকুর ছিলেন, দিনু ঠাকুর ছিলেন, আরো নন্দলাল বসু ছিলেন, কত মানুষ ছিলেন, তাদেরকে সবাইকে তিনি কাজে লাগিয়েছেন। কিন্তু আমার বলার কথা হচ্ছে, তারপর এই 1907 সালন উৎসবের পর ডাকঘর 11, অচলায়তন 12, তোমাদের অচলায়তন পড়তেও হয় কোথায়, আমি 2010-এ অচলায়তন প্রোডাকশন করেছিলাম। চারপাশে যে খাঁচা তৈরি করে দেয়, দমবন্ধকর খাঁচা, যেখানে শ্বাস নেবার কোনো অবকাশ নেই, সেটাই অচলায়তনের মধ্যে প্রকাশ পেয়েছিল। গুরু এসে সেই অচলায়তন তো ভেঙে মুক্ত করেন মহাপঞ্চককে। আর পঞ্চককে, যাকে আমরা বাতিল বলে দিই, যাকে বলি ও প্রান্তিক, ওর দ্বারা কিছু হবে না, প্রতি ক্লাসে ফেল করা ছেলেটা, তাকেই গুরু বুকে টেনে নেন। কারণ শিক্ষা কথাটাকে রবীন্দ্রনাথ তখন নতুন করে ভাবছিলেন, শিক্ষা শব্দের ব্যাখ্যা তার কাছে পাল্টে পাল্টে যাচ্ছিল। এর পরবর্তীকালে এসে এই 21, 22, 23 সালে রক্তকরবী লেখা, তার আগের বছর মুক্তধারা লেখা, রথযাত্রা লেখা, 1930-এ গিয়ে রথের রশি লেখা, আর তারপর 30-এর দশকের পর থেকে রবীন্দ্রনাথ পাল্টে যাচ্ছেন ডান্স ড্রামাতে। নতুন করে সাপমোচন হচ্ছে, শ্যামা হচ্ছে, চিত্রাঙ্গদা নতুন করে হচ্ছে, অর্থাৎ মুভমেন্টে চলে যাচ্ছেন, বডি মুভমেন্টে। পাশের দেশ হচ্ছে। তাহলে এই যে প্রথম একটা মানুষ শুরু করলেন গান দিয়ে, আর গান থেকে চলে এলেন শরীরে, এই জার্নি পথের মাঝখানে একটা জায়গা যেটা রক্তকরবীর সময়, সেই সময়টা যখন মুক্তধারা, রক্তকরবী, কালের যাত্রা বা রথের রশি, এগুলোকে আমরা বলি, আমাদের প্রথাগতভাবে পড়াতে গিয়ে বলা হয় তত্ত্ব নাটক বা প্রতীক সাংকেতিক নাটক বা রূপক সাংকেতিক নাটক, এরকম বলা হয়। যদিও সেই কথাগুলো আমি যে নিজে খুব ভালো বুঝি তা নয়, বরঞ্চ আমার মনে হয়েছে এই সাংকেতিকতা, এই প্রতীক, এগুলো লেখার পক্ষে ঠিক আছে, নম্বর পাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু এইগুলো দিয়ে অভিনেতার খুব একটা কোনো কাজে লাগে না, নির্দেশকের খুব একটা কাজে লাগে না। মানে আমাকে যদি কেউ বলে তুমি হচ্ছে ভারতের আত্মার প্রতীক, তুমি অভিনয় করো, তো আমাকে প্রথম বলতে হবে আমি পারবো না। একই আত্মা, তার আবার প্রতীক, আমি কি করবো বলুন তো? অভিনয় করতে গেলে আমাকে অ্যাকশন করতে হয়, অ্যাক্টিভিটি করতে হয়, আমাকে দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে মেলাতে হয়। কিন্তু রক্তকরবীকে ওই বেলাজাল থেকে মুক্ত করে যদি আমরা চেনা জায়গা থেকে দেখি, আমার অভিজ্ঞতা, আমার যেটুকু বেঁচে থাকা, তার অভিজ্ঞতা থেকে, তাহলে কি কোথাও তার কোনো সার্থকতা খুঁজে পেতে পারি? কোথাও কি মনে হয় এই সংলাপটা আমারই সংলাপ? বনের মধ্যে পাখি ছুটি পেলে উঠতে চায়, আর খাঁচার মধ্যে উঠতে দিলে সে মাথা ফুটে মরে। যেখানে উড়বার জায়গা আছে সেখানে উঠতে দিলে উঠতে পাই, এ তো খাঁচা, ওরার জায়গা নেই, তো সেখানে মাথা ফুটে মরে। এই কথাটা কতদিন আগে রবীন্দ্রনাথ রক্তকরবীতে লিখেছিলেন। তো সেই কথাটাকে আমার জীবন দিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারি আমি। তো যাই হোক, প্রথম যখন রক্তকরবী উনি লিখলেন 1923 সালে শিলং পাহাড়ে, সেটা তোমরা অনেকেই জানো, সেখানে রাধাকমল মুখোপাধ্যায় তাকে বম্বেতে তখন শ্রমিকদের ধর্মঘট হচ্ছে সেই কথা বলেছিলেন নাকি, তারপর তিনি নাটকটা লিখে ফেললেন। আর একটা কথা বলা যায় যে সেখানে কবি নিজেই বলেছিলেন যে অনেক জঞ্জালের স্তূপের মধ্যে একটা রক্তকরবীর চারা দেখা গিয়েছিল, সেইটাকে দেখে তার মনে হয়েছিল যে প্রাণ কখনো মরে না। এই সবগুলি সত্যি, কিন্তু আমার কেমন মনে হয় শুধু এইটুকুর ওপর ভিত্তি করে একটা কথা শুনলেন রবীন্দ্রনাথ লিখে ফেললেন, এইরকম নয়। আমার মনে হয় তার একটা প্রেক্ষাপট অনেক দিন ধরে তৈরি হচ্ছিল, এবং রবীন্দ্রনাথের রক্তকরবী আজও পড়তে গেলে আমাদের যেমন ধোঁয়াশা লাগে, মনে হয় ভালো বোঝা গেল না। ভালো ভালো কথা আছে,
দামি দামি কথা আছে, কিন্তু কি যে বলছেন এটা ভালো বোঝা যাচ্ছে না, একটা দুর্বোধ্যতা আছে। ঠিক তখনও কিন্তু তাই বলা হয়েছিল। প্রবাসীতে যখন রক্তকলবী প্রথম ছাপা হলো, সেই বছরই প্রবাসী পরের সংখ্যাতে নরেন্দ্রদেব লিখলেন যে আমাদের মধ্যে ভালো নাটক লেখার লোক খুব একটা জন্মাচ্ছেন না, আর যিনি ভালো লিখতে পারেন তার নাটক আমরা বুঝতে পারি না। এটা লিখিতভাবে নরেন্দ্রদেব লিখছেন দেখুন। এবং শিশির কুমার তখন অভিনয় করবেন রক্তকলবী, এরকম একটা কথা হয়েছিল রবীন্দ্রনাথের সঙ্গে। হয়তো দুর্বোধ্যতার কারণেই শিশির কুমার পিছিয়ে এসেছিলেন, শিশির কুমার ভাদুরী রক্তকলবী করেননি তিনি। এবং রবীন্দ্রনাথের জীবদ্দশায় রক্তকলবী হয়নি তা না, রবীন্দ্রনাথ নিজেটা প্রোডাকশন করতে পারেননি, অনেকবার উদ্যোগ নিয়েছেন, কখনো নন্দিনী পাননি, কখনো নানা কারণে বন্ধ হয়ে গেছে। কিন্তু শঙ্কর ঘোষ আমাদের জানাচ্ছেন যে 26-এ বই হয়ে বেরোবার পর তার 3 বছর পরে 1929 এই সময়টাতে বম্বেতে ইংরাজিতে রক্তকলবীর একটা অভিনয় হচ্ছে। এবং সেখানে অভিনয় করছেন কারা? মিরাট ষড়যন্ত্র মামলায় যাদের নাম জড়িয়েছিল তারা, যারা বামপন্থী ভাবধারা নিয়ে কথা বলছিল তারা, সে অভিনয় করছেন, একটাই অভিনয় হচ্ছে। কিন্তু আমার বলার কথা হচ্ছে এই, যে নাটকটাকে দুর্বোধ্য বলা হচ্ছে, বোঝা যাচ্ছে না বলা হচ্ছে, সেই নাটকটার মধ্যে এমন কিছু কেউ খুঁজে পাচ্ছে যাদের মনে হচ্ছে নাটকটা আমরা অভিনয় করি। পরবর্তীকালে আমরা জানি 1934 সালে নাট্য নিকেতন মঞ্চে প্রবোধেন্দ্র ঠাকুরের ডিরেকশনে বিহারে ভূমিকম্প পীড়িত মানুষদের সাহায্যার্থে রক্তকলবী অভিনয় হল। জগমোহন মুখোপাধ্যায় সেখানে নন্দিনী করেছিলেন। তারও পরবর্তীকালে কখনো দেবব্রত বিশ্বাস রক্তকলবী করেছেন, কখনো রামকিঙ্কর বেদ শান্তিনিকেতনে রক্তকলবী রিহার্সাল দিয়েছেন, শেষ পর্যন্ত সে নাটকটা হয়নি। এইরকম ধারাবাহিকতায় আরো 40-এর দশকে 47-48-এ বিচ্ছিন্ন একটা দুটো অভিনয়ের খবর পাওয়া যায়। কিন্তু মূল যে নাটকটা এসে আমাদের ধাক্কা দিল, যে নাটকটা রক্তকলবীকে চেনালো এবং বাংলা নাট্য সাহিত্যে রক্তকলবী যে একটা উজ্জ্বল কারিতা বোঝালো, সেটা হচ্ছে শম্ভু মিত্রের প্রযোজনা বহুরূপী। 1954 সালে 10ই মে রক্তকলবী করলেন শিয়ালদা ম্যানশনে। তৃপ্তি মিত্র বলছেন 53 সাল থেকেই শুরু হয়েছিল রিহার্সাল, কিন্তু মনোরঞ্জন ভট্টাচার্য, যিনি যাকে মহর্ষি বলা হতো, তা তিনি মহর্ষি তখন অধ্যাপকের পাঠ করতেন, তা তিনি চলে গেলেন, অর্থাৎ গত হলেন, ফলত রিহার্সাল থমকে গেল। পরবর্তীকালে আমরা চেয়েছিলাম 8ই মে অভিনয় করবো, রবীন্দ্র জয়ন্তী ছিল, কিন্তু 8ই মে কোথাও হল পাওয়া গেল না, আমরা এটা করলাম। এবং সেটা একটা মিথ হয়ে গেল, সেটা রক্তকলবী এখন আমরা শুনলেই মনে হয় শম্ভু মিত্র যে রক্তকলবী করেছিলেন সেটাই রক্তকলবীর শ্রেষ্ঠ মডেল। আমাদের এরকম একটা ধারণা গেঁথে গেছে আমাদের মনের মধ্যে, এবং বা গাঁথিয়ে দেওয়া হয়েছে নানা কারণে। কিন্তু আমার বলার কথা হচ্ছে, তখনও রক্তকলবী কিন্তু জনপ্রিয় হয়নি। শম্ভু মিত্রের রক্তকলবী 2-3টে অভিনয়ের পর প্রায় বন্ধ হয়ে যাওয়ার জায়গায় গিয়েছিল। বিশ্বভারতী এতটাই বিরক্ত হয়েছিলেন তার অভিনয় দেখে, তার প্রয়োগ কলা দেখে, তারা নিষিদ্ধ ঘোষণা করছিলেন যে করা যাবে না, নাটকটাকে করতে দেব না। সেই সময়কার পত্র পত্রিকা কিন্তু খুব গলা তুলে শম্ভু মিত্রের প্রশংসা করেনি, বহুরূপীর প্রশংসা করেনি। যদি সেই সময়কার কাগজপত্র দেখা যায়, সেই সময়কার আনন্দবাজার পত্রিকা, যুগান্তর পত্রিকা, দেশ পত্রিকা, তারা কি লিখছিল রক্তকলবী নিয়ে, কিসে তাদের আপত্তি হচ্ছিল রক্তকলবীকে নিয়ে, সেরকম দু একটা কথা আমি একটু শোনাতে পারি তোমাদের। যেমন ধরা যাক, আনন্দবাজার সেই সময় লিখছেন শম্ভু মিত্রের প্রযোজনা নিয়ে, এমনভাবে নাটকখানির উপর জবনিকা টানা হয়েছে যা নিতান্তই অরাবীন্দ্রিক। মূলত নাটকের পরিসমাপ্তি ছিল যন্ত্ররূপী দানব ও দৈত্যপুরী থেকে মুক্তির পথ দেখাবার জন্য নন্দিনীর আত্মত্যাগের উপরে, কিন্তু বহুরূপীর অভিনয়ে তা শেষ হয়েছে লড়াইয়ে যাবার স্লোগান তুলে। এটার মধ্যে শুধু স্থূলত্ব ফুটে ওঠেনি, আগাগোড়া এদের অভিনয় ভঙ্গি ও দৃশ্য পরিবেশ থেকে এইটাই স্পষ্ট হয়ে ওঠে যে রবীন্দ্রনাথ যেখানে শ্রেণী বিদ্বেষ পরিহার করে গেছেন বা যাবার নির্দেশও দিয়েছেন, বহুরূপী তা তো টেনে এনেছেনই, অধিকন্ত একটা বিশেষ রাষ্ট্রের প্রতি মানুষকে সংগ্রামী হয়ে ওঠার জন্য উদ্দীপ্ত করার চেষ্টাও করেছেন। শেষ পর্যন্ত তাই অভিনয়টি রবীন্দ্রনাথের রক্তকলবী না হয়ে বহুরূপীর রক্তকলবীতে পরিণত হয়েছে। রক্তকলবী, যে রক্তকলবী ইতিহাস হয়ে গেল তার অভিনয়, সেই রক্তকলবীর শুরুর দিনের ফাইটটা কিন্তু এটা ছিল। এবং যে কথা আমাকেও একদিন বলা হয়েছিল, বলে আমি খুব তুচ্ছ মানুষ, শম্ভু মিত্র অনেক বড় মানুষ, কিন্তু তার প্রযোজনাকেও বলা হচ্ছে অরাজনৈতিক,
যখন রক্তকরবী করেছি তখনও আমাকে দেশ পত্রিকায় লেখা হয়েছিল এটা অরাবীন্দ্রিক হয়েছে। তাহলে রাবীন্দ্রিক বলতে কিছু একটা বোঝায় যেটা আমরা করে উঠতে পারছি না কেউই। এটা কি? শঙ্কর ঘোষ একবার মজা করে বলেছিলেন যে রাবীন্দ্রিক মানে হচ্ছে খুব চিবিয়ে চিবিয়ে কথা বলা, রাবীন্দ্রিক মানে হচ্ছে কাঁধের ওপর একটা উত্তরীয় নিয়ে দাড়ি টাড়ি নিয়ে গলা ভারী করে গলাটাকে বিকৃত করে কণ্ঠস্বরটাকে মানে নষ্ট করে মানে কৃত্রিম একটা অভিনয়, তাকে বলে রাবীন্দ্রিক। কিন্তু প্রাণীর যে অভিনয়, প্রাণের স্ফুরণ থেকে যে অভিনয়, মানুষ মানুষের সঙ্গে মানুষের মতোই কথা বলবে, এই কথাটাকে যদি আমি বলি কি কেমন আছো তোমরা, ভালো আছো, এই যে এটা করলাম তাতে শুনতে খুব মনে হলো, কিন্তু এটা কৃত্রিম, এটা একটা বানানো। এই বানানো জিনিসটাকে সারা জীবন অপছন্দ করেছেন রবীন্দ্রনাথ। সারা জীবন ধরে রবীন্দ্রনাথ শুধু ভাঙনের জয় গান গেয়ে গেছেন, সারা জীবন ধরে বলেছেন বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। অচলায়তনের মতো নাটক লিখেছেন যেখানে পঞ্চকেশে বলে যে মানে আমি তো কিছু পারি না, আমাকে দেখলে বুঝতে পারবে তোমরা এগিয়েছো কিনা। তাহলে এই যে একটা মানুষ যিনি সারা জীবন নতুনের সন্ধান করেছেন, যে সারা জীবন বলেছেন ওরে সবুজ ওরে আমার কাঁচা, আজ মরাদের ঘা মেরে তুই বাঁচা, এই নতুনদের এই আহ্বান রেখেছেন যে মানুষটা, আর যে মানুষটা রক্তকরবী নাটকটা লেখার সময় 10 বার বদলেছেন, 10 টাইমস। 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়ে গেলেন, তখন তো যা লিখে দেবেন কাগজের উপর সেটাই তখন বিক্রি হয়ে যাবে, তার তখন বিশ্বজোড়া খ্যাতি। আর 1923 সালে একটা লোক রক্তকরবী লিখতে গিয়ে 10টা পাণ্ডুলিপি লিখছেন। পৃথিবীতে আর কোনো নাটকের ক্ষেত্রে এরকম 10টা পাণ্ডুলিপি পাওয়া যায় না, একমাত্র চতুর্থ পাণ্ডুলিপি ছাড়া যেটা পাওয়া যায় না, ভ্যানিশ। এই 10টা পাণ্ডুলিপিকে নিয়ে প্রণয়কুণ্ড একটা বই করেছিলেন, এই 10খানা খসড়াই তার মধ্যে আছে। আমার সৌভাগ্য যে সে বইটা পড়ার মানে সৌভাগ্য আমার হয়েছিল, বা আমি সংগ্রহ করতে পেরেছিলাম, বইটা এখন পাওয়া যায় না। কিন্তু 1978 থেকে 1998, 20 বছর ধরে একটা মানুষ তার জীবনের 20 বছর দিয়ে দিয়েছে শুধু রবীন্দ্রনাথের রক্তকরবীর পাণ্ডুলিপিগুলোকে পরপর সাজিয়ে দেওয়ার জন্য, যে কোথা থেকে কোথায় তিনি বদলে বদলে যাচ্ছেন। রক্তকরবীর প্রথম নাম তো রক্তকরবী ছিল না, অনেকে বলেন যক্ষপুরী ছিল, যদিও সেটা নিয়েও অনেক কনফিউশন আছে। নন্দিনীর নাম তো নন্দিনী ছিল না, নন্দিনীর নাম ছিল খঞ্জনী, তারপর হলো সুনন্দা, তারপর হলো নন্দিনী। এই করতে করতে রক্তকরবী পাল্টাতে পাল্টাতে এসছে। এখনকার রক্তকরবী শুরু হয় কোথা থেকে? নন্দিনী আর কিশোরের সংলাপ থেকে। নন্দিনী নন্দিনী নন্দিনী, আমাকে অমন করে ডাকিস কেন কিশোর, আমি কি শুনতে পাই না? নন্দিনী বলছে। কিশোর তো ছিলই না রক্তকরবীতে, কিশোর তো এসছে নবম দশম খসড়া থেকে, তার আগে কিশোরের কোনো অস্তিত্ব ছিল না। তাহলে একটা লোক বারবার পাল্টাচ্ছেন, কি খুঁজছিলেন, কেন খুঁজছিলেন? এইখানে বহুরূপীর প্রযোজনাটাকে নিয়ে আমাদের আপত্তির কারণটা কি ছিল? তো সেইটা বলতে গেলে বহুরূপী রবীন্দ্রনাথের নাটক বলতে ওই যে একটা বললাম নেজাল টোন, একটা কৃত্রিম একটা জায়গা, রক্তকরবীকে ব্যাখ্যা করা হয়েছিল তত্ত্ব নাটক হিসেবে, এটা চিরন্তন পুরুষ আর চিরন্তন নারীর নাটক। সেখানে নন্দিনী হচ্ছে রাধিনী, রাধা, এইভাবে একটা আড়াল করে রাখা ছিল। শম্ভু মিত্র 1954 সালে যখন নাটকটা করছেন, সেই সময়কার যে বাস্তব পরিস্থিতি, সেই সময়কার যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, তারই ছাপ তো নাটকে আসবে। নাটককে সময়ের সঙ্গে সাক্ষ্য দিয়ে যেতে হয়। নাটক কোনো আর্কাইভের পিস না যেখানে তোলা থাকবে আপনি গিয়ে একদিন পর দেখে আসবেন। তো শম্ভু মিত্র সেই কাজটা করেছিলেন। তার একটা ছোট্ট বর্ণনা আমি তোমাদের বলি, সেটা হচ্ছে শম্ভু মিত্র নাটক শেষ হচ্ছিল কেমন করে, রক্তকরবী, আর তখনই প্রবল চিৎকার করে এদিক ওদিক থেকে সর্বদিক থেকে ছুটে আসে ক্ষিপ্ত খোদাই করার দল। তাদের সকলের হাতে তাদের কাজের যন্ত্রগুলো অস্ত্রের মতো করে ধরা। কেউ কেউ হয়তো কারাগার থেকে বেরিয়ে এসেছে, তাদের হাতে বা পায়ে শিকলের টুকরো। বিশু চত্বরের উপর ঘুরে দাঁড়িয়ে চোখের জলের মধ্যে হাত দিয়ে বলে, আয়রে ভাই এবার লড়াইয়ে চল। ছেঁড়া ময়লা কাপড় জামা পরা দুস্থ সেই খোদাই করের দল সমবেত কণ্ঠে মরিয়ার মতো চিৎকার করে ওঠে, আয়রে ভাই লড়াইয়ে চল। এইভাবে শেষ হয়েছিল শম্ভু মিত্রের রক্তকরবী। আর সেটা নিয়ে আপত্তি জানিয়েছিল সেই সময়কার প্রেস, সেই সময়কার ইন্টেলেকচুয়ালরা, সেই সময়কার তথাকথিত রবীন্দ্র প্রেমীরা, যে এটা একটা পরিবর্তনের ডাক দিচ্ছে, এটা তো স্থিতাবস্থাকে ভাঙতে বলছে। ঠিক সেই সময় দেশ পত্রিকাতে পঙ্কজ দত্ত তিনি লিখছিলেন
রক্তকরবী নিয়ে একটা কথা, সেখানে বলছিলেন শেষের লড়াইয়ে যাওয়ার স্লোগান ছোটানো বিভৎস শৃঙ্গধ্বনি বহুরূপী নাট্যাভিনয়কে সুন্দরের আশীর্বাদ থেকে বঞ্চিত করে দিয়েছে। রবীন্দ্রনাথ কোথায় শেষ করেছে আর এরা কোথায় শেষ করলেন, এইটাই এই অভিনয়ের একটা মতলব ব্যক্ত হয়ে পড়ে। এটা লিখছে দেশ পত্রিকা, প্রখ্যাত পত্রিকা সেই সময়। অর্থাৎ আমার যেটা বোঝাবার কথা, এখন মনে হয় শম্ভু মিত্র রক্তকরবী আহা কি হয়েছিল, কিন্তু শম্ভু মিত্রকে প্রচুর লড়াইয়ের মধ্যে দিয়ে নাটকটা বাঁচাতে হয়েছিল। সেই সময় ডিসেম্বর মাসে 1954 দিল্লিতে একটা ফেস্টিভ্যাল হলো, আর দিল্লির ফেস্টিভ্যালে শচীন সেনগুপ্ত প্রখ্যাত নাটকটা তিনি বহুরূপীকে সুযোগ করে দিলেন অভিনয় করার জন্য। বহুরূপী তখন নতুন দল, সেই অভিনয়ে সারা পৃথিবীর থেকে নাটক এসেছিল, আর তার সেইখানে বহুরূপীর নাটক খুব প্রশংসিত হলো। তারপর আমাদের বাংলার লোকেদের মগজ নড়ল, এবং চিরকালই রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পেয়েছেন তারপর আমাদের এখানে সবাই একটু নড়ে চড়ে বসেছি। তোমরা হয়তো অনেকেই জানো রবীন্দ্রনাথকে প্রথম দিকে এত গঞ্জনা শুনতে হয়েছে, তার কবিতা নিয়ে এত অপমান সহ্য করতে হয়েছে, যে কারণে নোবেল প্রাইজ পাওয়ার পর একটা ট্রেন ভর্তি করে যখন লোকেরা শান্তিনিকেতন গিয়েছিলেন রবীন্দ্রনাথকে সংবর্ধনা দিতে, রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে আপনাদের এই সম্মান আমি ওষ্ঠ পর্যন্ত ঠেকালাম, ভেতরে নিতে পারলাম না, কারণ আমার মনে আছে আপনারা কি করেছিলেন। আর তাতে সেই অতিথিরা রেগে মেগে না খেয়ে দিয়ে চলে এসেছিলেন। আবার রবীন্দ্রনাথ তো তিনি পরবর্তীকালে কলকাতায় এসে বাড়ি বাড়ি ঘুরে সবার কাছে ক্ষমা চেয়ে বেরিয়েছেন যে আমার এরকম বলাটা ঠিক হয়নি। তাহলে আমার বলার কথা হচ্ছে, এই রবীন্দ্রনাথ যিনি নতুনের পূজারী, এই রবীন্দ্রনাথ যিনি মরণী, তিনি হঠাৎ একজনের কথা শুনে একটা নাটক লিখে ফেললেন। কিন্তু সেই সময় পৃথিবীতে কি ঘটছিল? 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ ঘটে গেছে। প্রথম বিশ্বযুদ্ধে প্রথম আকাশ থেকে বম্বিং করা হলো। আগে যুদ্ধ হতো কেমন, আমার সঙ্গে তোমার তরোয়ালে যুদ্ধ হবে মুখোমুখি, অর্থাৎ আমি আমার শত্রুকে চিনি, তারপর তীর ধনুকে যুদ্ধ হবে, সেখানেও আমার একটা টার্গেট শত্রু আছে, তাই না? বল্লম শুরব 100 মিটার দূরে গিয়ে লাগবে। কিন্তু যখন আকাশ থেকে বোমা ফেলা হচ্ছে, তখন তো আমি জানি না সেই বোমাটা কোথায় পড়বে, হসপিটালে নাকি কোনো মন্দিরে, নাকি কোনো মিশনে, নাকি কোনো গ্রামে শহরে সিভিলিয়ানদের উপরে। সেটা একটা বিভৎস সময়। সেই সময় পিসকাটার, আরভিন পিসকাটার, বার্টল ব্রেস্টের সমসাময়িক প্রায় একজন জার্মান নাটককার, তো পিসকাটার তখন লিখছিলেন তার ডায়েরিতে 1,30,00,000 মানুষ নিহত, আহত 1,10,00,000, 5 কোটি সৈন্য যুদ্ধক্ষেত্রে, 600 কোটি বন্দুক, 5,000 কোটি ঘনমিটার গ্যাস। এইরকম একটা পরিস্থিতি পেরিয়ে এসছেন রবীন্দ্রনাথ। 1917 সালে রাশিয়ায় বিপ্লব ঘটে গেছে। এই সময় রবীন্দ্রনাথ রক্তকরবী লিখছেন, আর তার 2 বছর আগে 1921 তিনি আমেরিকায় যাচ্ছেন শান্তিনিকেতনের টাকা তোলার জন্য। তোমরা অনেকেই জানো যে মাঝে মধ্যে ওনাকে বেরোতে বেরোতে ভিক্ষের ঝুলি নিয়ে যে টাকা দাও, সাহায্য দাও, আমার শান্তিনিকেতনকে বাঁচাবার জন্য বক্তৃতা করছি, টাকা দাও। সেটা খুব সফল হননি, কিন্তু সেইখানে গিয়ে তিনি দেখছিলেন কল কারখানা গলগল করে ধোঁয়া বেরোচ্ছে, আর সেই কল কারখানার মধ্যে কাজ করবার জন্য মানুষ আসছে গ্রাম থেকে, আধা মফস্বল থেকে। শ্রমিক লাগবে, তো শ্রমিক কোথা থেকে আসবে? এই কলকারখানার মধ্যে যে শ্রমিকরা আসবে শহরে, তাদের থাকার জায়গা কি? থাকার কোনো জায়গা নেই, ছোট্ট একটা জায়গা। আগে আমাদের গ্রামে বাড়ি ছিল, গ্রামে একটা নদীর পাড়ে আমাদের ঘর ছিল, সেখানে অনেকটা ছড়িয়ে থাকতে পারতাম। শহরে এসে আমাদের বাসস্থানের জায়গা কম। আগে আমাদের খানিকটা সময় ছিল, জমিতে কাজ করবার পর আমরা এলিয়ে বসে থাকতে পারতাম, সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে কীর্তনের আসর হতো। এখন শহরে রক্তকরবীতে আছে ফাগুলাল 12 ঘন্টার উপরে আরো 4 ঘন্টা খেটেও সংসার চালাতে পারে না, 16 ঘন্টা ডিউটি করে। 8 ঘন্টার মে দিবসের দাবি বাতিল হয়ে গেছে। তাহলে এই যে গায়ে গায়ে জড়িয়ে গেল মানুষ, সে মানুষের কোনো অবকাশ নেই। সারাদিন খাটে, সারাদিন গাধার মতো খাটে, সারাদিন পরিশ্রম করে, কিন্তু তার কোনো ধ্যানের অবকাশ নেই, তার কোনো নির্জনত্বের অবকাশ নেই, তার একা হবার অবকাশ নেই, তার একবারও রাত্রিবেলা আকাশের দিকে তাকিয়ে ধ্রুবতারার দিকে তাকানোর অবকাশ নেই। তখন মানুষ জড়ো হতে শুরু করে। আর রবীন্দ্রনাথ লেখেন যে আমি কেবল ভাবিয়া দেখিতেছি
এই সকল কৃষ্ণধূম শোষিত দানবীয় কারখানাগুলোর ভিতরে বাহিরে চারিদিকে মানুষগুলোকে যেভাবে তাল পাকাইয়া থাকিতে হয়, তাহাতে তাহাদের নির্জনত্বের সহজ অধিকার, একাকিত্বের আগ্রহটুকু থাকে না। না থাকে স্থানের অবকাশ, না থাকে কালের অবকাশ, না থাকে ধ্যানের অবকাশ। এই রূপে নিজের সঙ্গে নিজের কাছে অত্যন্ত অনভ্যস্ত হইয়া পড়াতে কাজের একটু ফাঁকি হইলেই মদ খাইয়া প্রমোদে মাতিয়া বলপূর্বক নিজের হাত হইতে নিষ্কৃতি পাইবার চেষ্টা ঘটে। নীরব থাকিবার, স্তব্ধ থাকিবার, আনন্দে থাকিবার সাধ্য কাহারও থাকে না। এই সময় রবীন্দ্রনাথ রক্তকরবী লিখছেন। অর্থাৎ মানুষের যে স্পিরিচুয়াল ডাইমেনশন আছে, তোমরা সৌভাগ্যবান, তোমরা এমন একটা প্রতিষ্ঠানে পড়ো যেখানে এইটার দিকে নজর দেয়া হয়। মানুষের ভেতরে যে মনুষ্যত্ব বোধ আছে, মানবিকতা যদি চলে যায়, মনুষ্যত্ব বোধ চলে যায়, তাহলে যন্ত্রের মতো, রোবটের মতো মানুষ তৈরি করে কি হবে? সে মানুষ আরো ভিড় বাড়াবে। কিন্তু এই যে পুঁজির সভ্যতা, আরো চায়ের সভ্যতা, আরো টাকার সভ্যতা, এটাকে বাঁচিয়ে রাখতে গেলে মনহীন, মেধাহীন, বুদ্ধিহীন, হৃদয়হীন মানুষের দরকার, যারা শুধু কাজ করে যাবে। তাদেরকে একটুখানি উচ্ছিষ্ট দিলে তারা আনন্দ করবে, তারা নেশা করবে, তারা নাচবে, তারা ঘুমিয়ে পড়বে, পরের দিন সকালে আবার কাজে চলে যাবে। মস্তিষ্কহীন মানুষ, হৃদয়হীন মানুষ। আর তখন কলিম খান লেখেন, মানুষ যখন মন বাদ দিয়ে শুধু শরীর নিয়ে, ভালোবাসা বাদ দিয়ে শুধু ভাত নিয়ে, দর্শন বাদ দিয়ে শুধু বিজ্ঞান নিয়ে, ইমোশন বাদ দিয়ে শুধু ইন্টেলেক্ট নিয়ে, লাভ বাদ দিয়ে শুধু সেক্স নিয়ে, মন্ত্র বাদ দিয়ে শুধু যন্ত্র নিয়ে জীবন কাটাবার সিদ্ধান্ত নেয়, তখন সমূহ সর্বনাশ নামে। তাহলে এই হচ্ছে সেই প্রেক্ষাপট। রবীন্দ্রনাথ দেখছেন যে আমেরিকাতে মানুষের সুখের বৈভব দেখে আসলাম, আনন্দের বৈভব নেই। আনন্দ আর সুখের মধ্যে পার্থক্য আছে। রবীন্দ্রনাথ বলেছিলেন সুখ ধুলো এড়িয়ে চলে, গায়ে ধুলো লাগবে না, এটা সুখ। আর আনন্দ ধুলোই গড়াগড়ি দিয়ে আনন্দ। যেমন ছোটবেলা খেলতাম, যেমন করে কীর্তনের আসলে এখনো লুটিয়ে পড়ি আমি, আনন্দ হয়। যেমন ফুটবল মাঠে গায়ে গতরে খেলি, গায়ে কাদা মেখে বাড়ি ফিরি সন্ধ্যেবেলা। তো মানুষের নিজস্বতা, মানুষের মানবিকতা, মানুষের মনুষ্যত্ব সব হারিয়ে নিয়ে মানুষকে একটা জড় পদার্থ তৈরি করা হচ্ছে। সেইটা রবীন্দ্রনাথ। সেইটার শেষে এই মানুষগুলোর প্রতিবাদকে শম্ভু মিত্র তুলে ধরেছিলেন, কারণ সেই সময় কমিউনিস্ট পার্টির ডেভেলপমেন্ট হচ্ছিল, সেই সময় বামপন্থী ভাবধারা এসেছিল, তাই তিনি করেছিলেন, আর তাই আপত্তি হয়েছিল। আর আমাদের সময় যদি আমরা দেখি, আজকের সময় যদি দেখি, পৃথিবী কেমন করে পাল্টালো। রবীন্দ্রনাথের প্রথম যে খসড়া রক্তকরবীর, সেই খসড়া শুরু হয়েছিল ফাগুনলালদের কথা দিয়ে। সেখানে আশ্চর্য একটা কথা রবীন্দ্রনাথ লিখেছিলেন প্রথম খসড়ায়, আমাকে শিহরিত করে। সেখানে রবীন্দ্রনাথ লিখেছিলেন যে রাজার একটা চশমা আছে, সে চশমা দিনেও দেখে, রাতেও দেখে। খনিতে নেমে কাজ করি সেটাও দেখতে পায়, খনির ওপরে উঠে মাতলামি করি সেটাও নজর করে। যেখানে কারোর দৃষ্টি পৌঁছবে না, সেখানে চশমার দৃষ্টি পৌঁছয়। এটা 100 বছর আগে রবীন্দ্রনাথ লিখছেন। আর আজকে আমরা জানি সারা পৃথিবী জুড়ে যেরকম নজরদারি চলছে, সার্ভেলেন্স চলছে, ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স, তোমরা সব জায়গাতে দেখো, সব জায়গায় তোমাকে নজর করা হচ্ছে। এই নজর করার পৃথিবীতে নজর করার পুঁজিবাদ কেমন করে গেড়ে বসলো, চেপে বসলো, সেইটা যদি আমরা একটু খুঁজে না দেখি, তাহলে আজকে রক্তকরবীকে আমাদের বোঝা একটু মুশকিল হবে। আজকে আমাদের পৃথিবী কেমন? রবীন্দ্রনাথকে দেখলেই মনে হয় একজন সাধু সন্ত মানুষ, খুব সুশ্রী সৌম্য একটা মানুষ, সারা জীবন মন্ত্রোচ্চারণ করছেন, সকালে উঠছেন, মর্নিং ওয়াক করছেন, সবকিছু সুন্দর। ব্যাপারটা আদৌ তাই নয়। রবীন্দ্রনাথকে শুধু সুন্দর শিবের পূজারী হিসেবে আমরা দেখে এসেছি, কিন্তু রবীন্দ্রনাথের আত্মপ্রতিকৃতি যদি দেখি আমরা, রবীন্দ্রনাথের নিজে দেখার ছবি দেখি, রবীন্দ্রনাথ এত অসুন্দর করে নিজেকে দেখিয়েছেন, এত কালী হিসেবে দেখিয়েছেন, কারণ প্রতিদিন তার ভেতরে ভেতরে এই কালী ঢেলেছি আমরা, সমাজ, সভ্যতা, রাজনীতি। আর তার মতো মরণী একজন মানুষ তাতে তো অ্যাফেক্টেড হবেনি।
তোমরা তো শুনলে আশ্চর্য হবে, রবীন্দ্রনাথ তো আত্মহত্যা করতে চেয়েছিলেন ডাকঘর লেখার সময়। রবীন্দ্রনাথের ডায়েরিতে চিঠি আছে যে আমার মরে যেতে ইচ্ছে করছে, আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে, আমি ভয় পাচ্ছি যে কোনো দিন সুইসাইড করে ফেলতে পারি। তারপরে করেননি, যেহেতু শিল্পী তার সৃষ্টি হয়ে গেছে, আর সৃষ্টি হয়ে গেছে মানে বৃষ্টি হয়ে গেছে, মেঘ কেটে গেছে মনের, ডিপ্রেশন থেকে বেরিয়ে এসছেন। কিন্তু রবীন্দ্রনাথ কি ডিপ্রেসড হননি? হয়তো স্বাভাবিক, কারণ চারপাশের প্রকৃতি পরিবেশ যখন পাল্টে যায় তখন একজন মরণী মানুষ তো, সেন্সিটিভ মানুষ তো কষ্ট পাবেন, দুঃখ পাবেন, বেরোবার জন্য হাত পাক করবেন না, তাই জন্য 10 বার রক্তকরবী কাটবেন তিনি। ফলে তো একটা শব্দ আছে ইউটোপিয়া, সব পেয়েছি দেশ, একটা শব্দ আছে ডিস্টোপিয়া। ডিস্টোপিয়া হচ্ছে ইউটোপিয়ার ঠিক উল্টো দিক, অর্থাৎ যেখানে বাক স্বাধীনতা নেই, যেখানে প্রচন্ড অত্যাচার, যেখানে সর্দারের চাবুক চলে। রবীন্দ্রনাথ সব দেখিয়েছেন রক্তকরবীর মধ্যে। যেখানে মানুষের রুটি রুজির ব্যবস্থা নেই, মানুষের নির্জনত্বের অধিকার নেই, একাকিত্বের অধিকার নেই, স্বাধীনতা তো নেই, সেই হচ্ছে ডিস্টোপিক স্টেট। আমার কাছে আজকে রক্তকরবী করতে গেলে আমি এই ডিস্টোপিক স্টেটের সঙ্গে মেলাতে চাই আজকে রক্তকরবীকে, যক্ষপুরীকে। যক্ষপুরী মানে সেই জায়গা যেখানে গ্রাম থেকে মানুষ এসছে। আমি 10 বছর ধরে ভেবেছি রক্তকরবী করব, করতে পারছিলাম না, ভাবতে পারছিলাম না, কিন্তু তখন লকডাউন হলো। আমার শান্তিপুর শহর যেখানে আমি থাকি, এখান থেকে কত ছেলে মেয়ে, আমার কত ছাত্র সব বাইরে চলে গেল, মজদুর হয়ে, কুলি হয়ে, কামিন হয়ে। যে সারা জীবন তাঁতি ছিল, শিল্পী ছিল, হ্যান্ডলুমে কাজ করতো, সে একটা ভাড়ায় উঠে বাড়ি তৈরির জোগালে হয়ে গেল, ওই ভাড়া থেকে পড়ে মরে গেল। সেই খবর আমাদের কাছে সে পৌঁছলো। এই যে পরিযায়ী শ্রমিকের দল যারা 1000 কিলোমিটার হাঁটলো লকডাউনের সময়, তারা আমাকে চিনতে বাধ্য করলো রক্তকরবীকে। কারণ ফাগুলাল, গোকুল এরাও তো সব শহরে এসছে ওই পরিযায়ী শ্রমিকের মতো। তাই জন্য নবান্নর যখন সময় আসে ওদের মধ্যে আনন্দ হয়। এক্ষুনি স্যার আমাকে একটা বই দিলেন, তাদের বিজন ভট্টাচার্যের একটা বই দিয়েছেন, আমার খুব আনন্দ হয়েছে। তো বিজন ভট্টাচার্যের লেখাতে আছে কলকাতার ফুটপাথে বসে ওরা গান গাইছে, ওদের হাঁসখালির গান, ওদের 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 ফেলে আসা দিনের গান, ফেলে আসা গ্রামের গান, উদ্বাস্তু স্রোত যখন কলকাতায় এসছেন। রবীন্দ্রনাথ সেইটা তো দেখছেন, সেই শ্রমিকদের দেখছেন, সেই কষ্টটা দেখছেন। আর আজকে দাঁড়িয়ে আমরা দেখছি সেই ডিস্টোপিক স্টেটকে, যেখানে মানুষের স্বাধীনতা নেই, কথা বলার হুকুম নেই। যখন চন্দ্রা বলে নবান্ন আসছে, সর্দার দাদা একটু বাড়ি যেতে দাও, বাড়ি যেতে ছুটি দাও, সর্দার বলে কেন? যে বাসা দিয়েছে সে তো খাসা। খেয়াল করে দেখো, ও বলেছে বাড়ি যেতে দাও, আর এখানে বলা হয় যে বাসা দিয়েছে সে তো খাসা। বাসা কখনো বাড়ি হয় না, বাসা সাময়িক একটা থাকবার জায়গা, মাথা গড়বার জায়গা। আমাদের বাসা দিয়েছে, এমনকি সর্দার বলে বিনা পয়সায় চৌকিদার পর্যন্ত রাখা গেছে। সর্দার এই যক্ষপুরীতে মানুষের নাম নেই, কারোর নাম হয়ে গেছে 69-এর ও, কারোর নাম হয়ে গেছে 47-এর ফ, নম্বর দিয়ে চেনে। আমি অবাক হয়ে ভাবি, আজ থেকে 100 বছর আগে নাটকটা রবীন্দ্রনাথ লিখেছেন, আর আজকেও তো তোমাকে আমাকে সবাই চেনে আধার কার্ডের নম্বরে, প্যান কার্ডের নম্বরে। রাষ্ট্রের কাছে তুমি এটা নম্বরই শুধুমাত্র। নম্বরটা বলুন তো, নম্বরটা কি? আমার নাম মণিময়, আমার নাম আলেম, আমার নাম হযরত, এটা নয় কিন্তু নম্বর। ডিজিটালাইজড, এই ডিজিটালাইজড যে সভ্যতা, আমার হাতে একটা মোবাইল আছে, সেখানে আমি খুব স্বাধীন, যা খুশি লিখতে পারি, যা খুশি বলতে পারি, মনে করতে পারি। কিন্তু আসলে উল্টোটা ঘটে গেছে। এই হোয়াটসঅ্যাপ এসে যাবার পর, ইনস্টাগ্রাম এসে যাবার পর, 2008, 9, 10-এর পর থেকে পৃথিবীর অর্থনীতি পাল্টে গেছে। তুমি ভাবছো যে তুমি মোবাইলকে দেখছো, আসলে মোবাইল তোমাকে দেখছে। তোমার প্রতিটি ডেটা সংগ্রহ করা হচ্ছে। কোথায় তুমি কোন ইমোজি দিয়েছো, কোন রিয়াকশন দিয়েছো, সেটা তো আসেই। এমনকি তোমার ক্যামেরা অন থাকে বলে এটাও বোঝা যায় কোন কথায় তোমার মুখের কোন পেশি কোন ডায়লগে সংকুচিত হয়েছে, কোথায় চোখে জল এসছে, কোথায় তোমার রাগ হয়েছে। আর সেই সমস্ত ডেটা সংগ্রহ করে জড়ো করা হচ্ছে, আর সেই ডেটাগুলোকে জড়ো করে বিগ ডেটা রূপান্তরিত করা হচ্ছে। আর এই বিগ ডেটাগুলোকে সংগ্রহ করছে পৃথিবীর কোম্পানিগুলো, আমাজন, মাইক্রোসফট, গুগল, সবাই। একটা সময় বড় লোক কাকে বলা হতো? যার কলকারখানার মালিক, একটা কারখানা চালায়, লৌহ ইস্পাত শিল্প।
আজকের পৃথিবী আলাদা হয়ে গেছে। আজকের পৃথিবীতে বলা হচ্ছে ডেটা ইজ দ্য অয়েল অফ 21st সেঞ্চুরি। যার কাছে ডেটা আছে, তথ্য আছে, সেই তথ্য যার কাছে আছে সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মালিক। গুগল তার 16টা ডেটা সেন্টার পৃথিবীতে আছে। গুগলের এই 16টা ডেটা সেন্টারের জন্য বছরে ইলেকট্রিসিটি বিল দেয় 19,000 কোটি টাকা। আমি যদি কয়েকটি তথ্য দিই তোমাকে, তখন তোমার আরো অবাক লাগবে, তাই মনে হবে। যে তথ্যটা হচ্ছে এইরকম, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেরই এক ছাত্র শঙ্খদীপ ভট্টাচার্য একটা অপূর্ব বই লিখেছিলেন যুক্তিতক্ক গপ্প বলে। তা সেইখানে তিনি এই সময়ের এই প্রযুক্তির ব্যাপারটাকে ধরতে চেয়েছিলেন। পৃথিবীর জনসংখ্যা 780 কোটি, পৃথিবীতে মোবাইল ব্যবহার করে 520 কোটি, ইন্টারনেটের আওতায় আছে 466 কোটি মানুষ, সর্বদা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে 380 কোটি মানুষ। একটি মাত্র ইন্টারনেটে 3,50,000 টুইট চলে, 10 লক্ষ মানুষ লগ ইন করেন, 38 লক্ষ মানুষ গুগল সার্চ করেন, 45 লক্ষ ভিডিও দেখা হয় ইউটিউবে, আর 16 কোটি 60 লক্ষ ইমেল পাঠানো হয়। একদিনে যত ভিডিও আপলোড করা হয়, তোমার যদি মনে হয় ওই ভিডিওগুলো আমি একা দেখতে চাই, তাহলে বেশি সময় লাগবে না, তুমি দেখে ফেলতেই পারো একদিনে যত ভিডিও এসছে। তো উনি হিসেব করে বলছেন, সেই হিসেবটা হচ্ছে মাত্র 14,000 বছর লাগবে, এই 65 বছর সময় লাগবে। 65 বছর টানা তুমি দেখবে এটাও পারবে। আর একদিনে যত লোক, সারা পৃথিবীর লোক যত ভিডিও দেখেছে, তোমার যদি মনে হয় সবগুলো আমি একা দেখবো, তাহলে সময় লাগবে 1,14,000 বছর টানা দেখতে। তাহলে এই যে ডেটা, তোমার যে সব তথ্য সংগ্রহ করা হচ্ছে, এই তথ্যগুলো কেন সংগ্রহ করা হচ্ছে? আসলে তোমাকে কন্ট্রোল করা হবে। আমি যদি জেনে যাই, তুমি তো নিজেই জানিয়ে দেবে আজকে আমি কোথায় যাচ্ছি, কি করছি, আজকে আমি রামকৃষ্ণ মিশনে বক্তৃতা দেবো, তো জানা থাকবে। একটা তুমি নিজেই জানাবে, নানা রকম খেলা আছে না, গেমস আছে, গেমসের মধ্যে তুমি জানাবে, তোমার ডেট অফ বার্থ জানাবে, তোমার কি পছন্দ জানাবে, অপছন্দ জানাবে। আর এছাড়া তুমি না জানালেও ওরা জানতে পারে, তার জন্যই অ্যালগরিদমকে কাজ করানো হয়। তুমি একদিন যদি মনে মনে ভেবে থাকো যে একটা আলমারি কিনলে হয়, পরের দিন থেকে তোমার শুধু আলমারি আসতে আরম্ভ করবে, এই আলমারি কিনুন, এই আলমারি কিনুন, আসতেই থাকবে। ও জানছে কি করে? আমার এক বন্ধু বললো সাঁতারে ভর্তি হলে হয়, সে ফেসবুকে দেখেও নি সাঁতারে যাবে, আমাকে বলছিল, কিন্তু কি করে যেন ভয়েস রেকর্ড টেকর্ড হয়ে সব পৌঁছে গেছে। প্রতিদিন ওকে যে সাঁতারের এই কস্টিউম কেনার জন্য আসে। তাহলে এই অ্যালগরিদম তোমাকে বলবে যে তোমাকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তোমার কি পছন্দ আমি বলে দেবো, তুমি এইটা কেনো। এটা যখন তোমাকে বারবার বলা হবে, তখন তোমার মস্তিষ্ক পাল্টে যাবে, তোমার বোধ পাল্টে যাবে, তোমার ইডিওলজি পাল্টে যাবে। এই 2020 সালে সুজানা জুকব বলে একজন ভদ্রমহিলা একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে সার্ভেলেন্স ক্যাপিটালিজম, নজরদারির ক্যাপিটালিজম। অর্থাৎ নজরদারি চলছে। রক্তকরবীতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, এখানে চারপাশেই সর্দারের ছায়া, সারাক্ষণ কেউ তোমাকে নজর করছে, লক্ষ্য রাখছে। তো সেই সার্ভেলেন্স ক্যাপিটালিজমের মধ্যে উনি বলেছিলেন যে এই ডেটাকে তুলে নিয়ে বিগ ডাটা সেন্টারে রেখে সেটাকে প্রসেস করে আমরা জানতে চেষ্টা করছি যে মানুষের প্রবণতা কোন দিকে যাচ্ছে, মানুষ কাকে ভোট দেবে কিংবা ভোট দেবে না। আমি একটা অন্য উদাহরণ দিই। 2016 সালে বিশ্বকাপ ফুটবল, ব্রাজিল 7 গোল খেলো জার্মানির কাছে। সবাই আমাদের মাথায় হাত, ব্রাজিল জার্মানির কাছে 7 গোল খেলো, কি করে এটা সম্ভব? কিন্তু আমরা অনেকেই জানি না, সেখানে 12 নম্বর প্লেয়ার হয়ে যে খেলেছিল তার নাম এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অত দীর্ঘদিন ধরে ব্রাজিলের সমস্ত প্লেয়ারের সমস্ত ডেটা নথিবদ্ধ করা হয়েছে, তারপর সেটাকে অ্যানালাইজ করা হয়েছে, তারপর সে অ্যানালাইসিস রিপোর্ট তুলে দেওয়া হয়েছে কোচের হাতে, যে এই এই অবস্থা, এইখানে দাঁড়ালে নেইমার এখানে পজিশন নেবে, এই দিকে গোল করতে পারে, এইটা ওর সম্ভাবনা। এই সমস্ত ডেটা তৈরি করার পর জার্মানি 7 গোলে জিতে যায়। ব্রাজিলের কাছে ওই প্রযুক্তি নেই, জার্মানির কাছে আছে। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার ক্ষমতায় আসেন 2016 সাল, তখন কেমব্রিজ অ্যানালিটিকা বলে একটা পলিটিক্যাল কনসাল্ট, তারা বিচার করে দেখতে থাকে মানুষের কোন দিকে প্রবণতা, কি করে হিলারি ক্লিন্টনকে হারানো যায়, যেসব জিনিস হারিয়ে গিয়েছিল সেগুলোকে কেমন করে আবার ফেসবুকে টুইটারে ভাসিয়ে তোলা যায়, কি করে মানুষের মন পাল্টে দেওয়া যায়। তাহলে এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি যখন রক্তকরবী করব, তখন তো আমার রক্তকরবী পাল্টে পাল্টে যাবে।
আমি তখন যখন 2023 সালে রক্তকরবীতে করতে আসি, তখন এবার সেই কথাটার কথা বলি যে রক্তকরবী শুরু হয় কিশোর নন্দিনীকে দিয়ে নয়। আমার রক্তকরবী শুরু হয় সারা মঞ্চ জুড়ে একটা তারের নেটওয়ার্ক। সঞ্চয়ন ঘোষ তোমরা জানো, বিখ্যাত মঞ্চশিল্পী, বিশ্বভারতীর কলা ভবনের পেন্টিং বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তা সঞ্চয়ন আমার দীর্ঘদিনের বন্ধু। সঞ্চয়ন আমার মঞ্চসজ্জা করেছিল। সঞ্চয়ন প্রচুর বড় নাটকের মঞ্চসজ্জা করেছে। তো সেখানে প্রায় 8 ফুট উঁচুতে একটা মঞ্চের চেয়ারে দর্শকের দিকে পিছন করে রাজা বসে থাকেন, আর তার সামনে একটা বড় জায়ান্ট স্ক্রিন, চারপাশ থেকে অনেকগুলো মনিটর, আর সেখানে তারের জঞ্জাল। আমরা ওপরে ফ্লাই স্কাই সব তুলে দিই যাতে সেগুলোকেও দেখা যায়। সবটা দেখলেই মনে হয় রবীন্দ্রনাথ লিখেছিলেন মাটি থেকে সোনা তোলার কথা, আর আমরা বলছি আকাশ দখলের কথা। ফলে সোনা মানে আক্ষরিক অর্থে সোনা না। আমরা যে রক্তকরবী দেখি সেখানে দেখি লোকে একটা লাঠি দিয়ে কোচাচ্ছে, আর শ্রমিকরা বলছে একদিনের পর দুদিন সোনা তুলেই চলেছে। এরকম করে সোনা তোলা যায় না। এটা নিয়ে প্রতাপ নারায়ণ বিশ্বাস আর শঙ্কর ঘোষের বিখ্যাত ডায়ালগ আছে। সোনা একটা জটিল নিষ্কাশন পদ্ধতি। আসলে সোনা মানে সম্পদ, অর্থ, টাকা। তা আমার রক্তকরবী শুরু হয় শেয়ার মার্কেটের ওঠানামা পড়ে, রাজা কানে হেডফোন লাগিয়ে বসে থাকে, এইটা আজকের রাজা আমার। এবার রাজাকে প্রকাশ্যে দেখাই আমি। রক্তকরবীতে সাধারণত রাজা থাকে জালের আড়ালে, রবীন্দ্রনাথ লিখেছিলেন। আর সব নাটকেই আমি দেখতাম, যত রক্তকরবী দেখেছি, একটা জাল টানিয়ে তার পেছনে রাজা বসে থাকে, রাজাকে দেখা যায় না। আমার প্রশ্ন ছিল এই জালটা কিসের জাল? তখন এই পড়তে গিয়ে দেখলাম রবীন্দ্রনাথ এলমহাস্টকে লিখছেন যে প্রযুক্তির জাল ঘিরে আছে আমাদের চারপাশে। তা তুমি আমিও তো রয়েছে একটা নেটওয়ার্কের মধ্যে, প্রযুক্তির জালের মধ্যে। সেটা আমলাতন্ত্রের জাল হতে পারে, ক্ষমতার জাল হতে পারে, এবং বিজ্ঞানের প্রযুক্তির জাল হতে পারে। কিন্তু তার জন্য রক্তকরবী রাজাকে দেখা যাবে না কেন? নিশ্চয়ই তার দেখার জন্য কেউ নাগাল পাবে না, কিন্তু রক্তকরবী রাজার কাছে যে পৌঁছই নন্দিনী, তার সঙ্গে তো দেখা হওয়া জরুরি। তখন আমি প্রথম খসড়া, দ্বিতীয় খসড়া পড়তে শুরু করলাম। আর পড়তে পড়তে দেখলাম নন্দিনী এক জায়গায় লিখছেন, রবীন্দ্রনাথই লিখছেন, যে নন্দিনী বলছে একদিন ওর ঘরের মধ্যে গেলাম, একদিন ওর ঘর সাজিয়ে দিয়ে এলাম ফুল দিয়ে। রাজা আমাকে জিজ্ঞেস করলো তুমি কি পারো? আমি বললাম সেবা করতে পারি। আর তখন আমার মনে হলো এই তো, তার মানে নন্দিনী শুধু বাইরে থেকে দাঁড়িয়ে আছে আর রাজা এখান থেকে ভেতর থেকে কথা বলছে, এরকম নয়। নন্দিনী নিজেই তো বলেছে। এটা যে কোনো কারণেই লাখ খসড়াতে রবীন্দ্রনাথ রাখেননি। তাহলে রবীন্দ্রনাথ এটা বলে গিয়েছিলেন, আর সেখান থেকেই জোর পেয়ে, বা আমার ভাবনায়, আমার কল্পনায় আমার মনে হয়েছিল নন্দিনী আর রাজার দেখা হওয়াটা জরুরি। কারণ আমার প্রথম প্রশ্ন ছিল নন্দিনীকে কে আনে এখানে? নন্দিনী কেন আসে এখানে? সব মৃত মানুষ, ফাগুলালকে বুঝতে পারি, সর্দারদের বুঝতে পারি, মেজো সর্দার ছোট সর্দারকে বুঝতে পারি, নন্দিনী কেন? সবাই যখন প্রান্ত, নন্দিনী প্রান্ত নয় কেন? তা আমার রক্তকরবী শুরু হয় অন্যভাবে। আমি দেখি রাজা ওই মনিটর স্ক্রিনটাতে ছুঁড়ে মারে, মনিটর স্ক্রিনটা ঝিরঝির করে, আলো নেমে যায়। একটা কোণে দেখি পুরাণ বাগিশ আর অধ্যাপক কথা বলছে। তবে যারা রক্তকরবী পড়েছে তারা বুঝতে পারবে পুরাণ বাগিশ বলে একটা চরিত্র আছে। এটা অনেক পরের দিকে, আমি তাকে নিয়ে আসি নাটকের শুরুতে, রিস্ট্রাকচার করি রক্তকরবীকে। কেন? কারণ পুরাণ বাগিশকে বলে আমাকে এখানে আনলে কেন? তো অধ্যাপক বলে ও নিজের ওপর নিজে খেপেছে, ওকে সামলানো যাচ্ছে না। আমার বস্তুতত্ত্বের বিদ্যা শেষ, তোমার পুরাণ দিয়ে যদি ভোলানো যায় দেখো। আলো নেবে, এক কোণে দেখি ডাক্তার আর সর্দার দাঁড়িয়ে আছে। ডাক্তার বলে এ রোগ বাইরের নয়, এ রোগ মনের। রবীন্দ্রনাথ কবে লিখেছিলেন? আর সর্দার বলে প্রতিকার কি? ওর একটা নিজস্ব দেশের মধ্যে উৎপাল বাঁধিয়ে তোলাম, নাহলে যুদ্ধ, কিছু একটা করতে হবে, না ঠেকানো যাবে না। কি দিয়ে ব্যস্ত রাখবো ওকে? সর্দার বলে সর্দার ফোন করে কাউকে একটা চাই যে রাজাকে সামলাবে। নন্দিনী প্রবেশ করে। আমার নন্দিনী মঞ্চে আসে একটা ট্রলি টেনে, সে একটা অ্যাপয়েন্টমেন্টে আসে। রাজা সে একজন হিলার, সে মানুষকে হিল করতে আসে। আর এই হিল করতে আসে যখন, তখন সে রাজার কাছে যাবে না, রাজাকে গান শোনাবে না কাছ থেকে, রাজার মাথায় হাত দেবে না, তাহলে সে কি করে হিল করবে? চিরকাল আমরা দেখে এসছি রক্তকরবীতে নন্দিনীর একটা ধানি শাড়ি পরে, রক্তকরবীতে রক্তকরবীর ফুল দিয়ে সাজে, সে একটু রক্তকরবীতে সুন্দরীপনা করে।
দানের প্রতীক বলা হয় তাকে। তা আমার মনে হয়েছিল রাজার জন্য তাকে আনা হয়েছে, রাজা যেমন চাইবে তেমন তো সাজবে নন্দিনী। তাই আমার নন্দিনী অনেক গয়না পরে। নন্দিনী লাল রঙের একটা শাড়ি পরে, যে শাড়ির রং চোখে লাগার মতো। এরকম করে সে রাজার কাছে যায়। কিন্তু তারপর যত নাটক এগোয় নন্দিনী বুঝতে পারে যক্ষপুরী একটা সর্বনাশের রাজ্য। ও বুঝতে পারে এইখানে এসে বিশুর সঙ্গে দেখা হয়, ওর প্রাক্তন বন্ধুর সঙ্গে, এখানে এসে অনুপমন্যুর সঙ্গে দেখা হয়, ওর গ্রামের কঙ্কুর সঙ্গে দেখা হয়। আর নন্দিনী একটা একটা করে গয়না খুলে ফেলতে থাকে, একটা একটা করে ওর আভরণ খসে পড়ে। নন্দিনী ও নন্দিনী হয়ে ওঠে। সব রক্তকরবীতে নন্দিনী হয়েই থাকে, আর আমার রক্তকরবীতে আমি করেছি নন্দিনীকে নন্দিনী হয়ে উঠতে হয়। নন্দিনীর কাপড়ের রং পাল্টে যায়। লাস্ট যখন শেষ হয় নাটক, তখন নন্দিনীর গলায় একটা রক্তকরবীর মালা, নন্দিনীর চুল খোলা, আর একটা মেটে রঙের কাপড়, আর কিছু নেই। যে মেয়েটা প্রথম এসেছিল, আর যে মেয়েটা রাজার মুখোমুখি দাঁড়িয়ে বলে, রাজা এইবার সময় হলো, আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সঙ্গে লড়াই, সে মেয়েটা আলাদা। এই যে নন্দিনী, সে কি নন্দিনীর যে পলিটিক্যাল বোধ, নন্দিনী যেভাবে ব্যাখ্যা করে, যখন অধ্যাপক বলে যে ছোটগুলো হতে চায়, হতে থাকে ছাই, আর বড়টা জ্বলতে থাকে শিখা হয়ে, এই হচ্ছে বেড়ে ওঠার তত্ত্ব। নন্দিনী বলে তো রাক্ষসের তত্ত্ব। অনেক মানুষ মরবে, তাই কিছু কিছু মানুষ বাঁচবে, এই তত্ত্ব আমি মানি না। এই যে পলিটিক্যাল বোধ নন্দিনীর, নন্দিনী বলে কঙ্কুকে আখের মতো ছিবড়ে করে ফেলে দিয়েছে। আমাদের রাস্তাঘাটে যেসব মানুষদের দেখি তারা কেউ মানুষ না। নন্দিনী বলে তোমরা যারা চালাও তোমরা কেউ মানুষ না, আর যাদেরকে চালাও তারাও কেউ মানুষ না। মানুষ শব্দটা থেকেই বিচ্ছিন্ন হয়ে গেছে। এইখানে দাঁড়িয়ে রক্তকরবীর নন্দিনী নতুন করে আশা জাগাতে আসে। সে আশার অস্ত্র হচ্ছে তার ভালোবাসা। সেই ভালোবাসাকে সে কুক্ষিগত করে রাখতে জানে না। সে রঞ্জনকে ভালোবাসে, রঞ্জন তার পার্টনার, রঞ্জন শ্রমিকদের মধ্যে কাজ করে, নন্দিনী এসছে রাজার কাছে কাজ করতে, রাজাকে ভালো করতে। কারণ নন্দিনী বিশ্বাস করে, এবং রবীন্দ্রনাথও কোথাও বিশ্বাস করতেন তার রাজনৈতিক বোধ থেকে, যে কোনো মানুষকেই শত্রু বলে ভেঙে দেওয়া যায় না, তার ভেতরে মানবিকতার কিছু অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট লোকটার সঙ্গে কথা বলতে হবে। নন্দিনী আপ্রাণ চেষ্টা করে রাজাকে কনভিন্স করতে। শম্ভু মিত্রের রক্তকরবী বা অন্য রক্তকরবীতে আমরা দেখেছি রাজা পথে বেরিয়ে আসে, নিজের ধ্বজা ভেঙে ফেলে, এই ছিঁড়ে ফেললাম আমার কেতনে, ভেঙে ফেলি আমার দণ্ড। আমার নাটকে রাজা বেরোয় না, কিন্তু ওই সংলাপটা থাকে একটা ইচ্ছা হিসেবে। রাজা বলে আমাকে তোমার সাথী করবে নন্দিন? বলো কি করতে হবে বলো? লড়াই করতে, আমারই হাতে হাত রেখে, আমারই বিরুদ্ধে। নন্দিনী বলে চলো তোমাকে মাঠে নিয়ে যায়। রাজা বলে মাঠে? মাঠে কোন কাজে লাগবো আমি? বলে মাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের থেকে অনেক সহজ। নন্দিনী বলে সেই সহজ কাজটাই আমার সবচেয়ে শক্ত লাগে। এই যে কথা, এটা রাজার একটা ইচ্ছা, কিন্তু রাজা চাইলেই সব ছেড়ে ছুড়ে মাঠে চাষ করতে চলে যেতে পারে না। যে লোকটা সিস্টেমাইজড হয়ে গেছে, যে লোকটা ক্ষমতার চূড়ায় বসে আছে, চাইলেই সব ক্ষমতা ছেড়ে ছুড়ে দিয়ে যোগী হয়ে যেতে পারে না। তাকে বাঁধবে অনেক জন মিলে। কারণ সর্দার বলে রাজার জন্যই রাজাকে ঠেকাতে হয়, ঠকাতেও হয়। রক্তকরবীতে একটা সংলাপ আছে, আমার যন্ত্র আমাকে মানছে না। আমি সেই সংলাপটা রাখিনি, শুধু আমি শেষটা, শম্ভু মিত্রের শেষটা বলেছিলাম কেমন ছিল। আর আমার নাটকের শেষ হয় নন্দিনী এসে বলে যে রাজা এইবার শুরু হলো তোমার সঙ্গে আমার লড়াই। রাজা বলে অসময় এসেছো, যাও এখনই চলে যাও, আমি এখন পুজোয় বসছি। বলে বাইরে থেকে কথার সুর তোমার কানে পৌঁছই না। বলে কি বলবার আছে বাইরে থেকে বলে যাও। বলে বাইরে থেকে তুমি শুনতে পাও না। রাজা বলে আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পূজার ব্যাঘাত ঘটবে, যাও তুমি যাও। দরজায় দাঁড়িয়ে থাকলে বিপদ ঘটবে। নন্দিনী বলে বুকের ওপর দিয়ে চাকা চলে যাক, তবু ঢুকবো না। রাজা বলে স্পর্ধা, এতদিন আমার কাছে প্রশ্রয় পেয়েছো, তাই বুঝি আমাকে ভয় করো না? নন্দিনী বলে আমি তোমার প্রশ্রয়কে ঘৃণা করি। আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও তুমি, তেমনি করে আমাকে ভয় দেখাবে। ওই ডিস্টোপিয়ার কথা, ভয় দেখাবার ব্যবসা এখানকার সমস্ত লোকেদের। নন্দিনী বলে, রবীন্দ্রনাথ লিখেছেন
এবং সে ভয়কে পাত্তা দেয় না বলে রাজার সামনে বলে, আমাদের গ্রামে যাত্রায় শ্রীকণ্ঠ যে রাক্ষস আসবে, ও এমন করে চিৎকার করতো বাচ্চারা আজকে উঠতো, তখন ও খুব খুশি হতো। কাউকে ভয় দেখালে সে যদি ভয় পায় তাহলে তার জয় হয়, আর যদি ভয় না পায় নন্দিনীর মতো হয়। রাজা বলছে, আমি দেখি অদ্ভুত নিষ্ঠুর, তার সমস্ত প্রমাণ তোমাকে প্রত্যক্ষ করিয়ে দিতে ইচ্ছে করছে। আর নন্দিনী বলছে, এই রইলাম বসে, কি করতে পারো করো। রাজা বলছে, আমি তোমাকে জানতে চাই। নন্দিনী বলে, তুমি যখন জানবার কথা বলো আমার বড় ভয় করে। রাজা বলে, কেন? বলে, যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তার প্রতি তোমার কোনো দরদ নেই। রাজা বলে, তাকে বিশ্বাস করতে সাহস হয় না, পাছে ঠকি। এই যে সভ্যতা, যা শুধু মন দিয়ে বুঝতে চাইছে, মস্তিষ্ক দিয়ে বুঝতে চাইছে, এইখান দিয়ে নয়। তাহলে মাথা থেকে বুকের তফাৎ মাত্র এক হাত, এই এক হাতে পৌঁছানো হলো না বলে, একবার সরি বলা হলো না বলে কত সম্পর্ক ভেঙে গেল। এই যে হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, রবীন্দ্রনাথ সেই হৃদয়ের নাটক লিখতে চেয়েছিলেন। রাজা হঠাৎ নন্দিনীর উপর চিৎকার করে বলে, রঞ্জন কিশোর বুদবুদের মতো মিলিয়ে গেছে, আমার বিরুদ্ধে লড়াই করতে এসেছিল। নন্দিনী বলে, এইবার শুরু হলো আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সঙ্গে লড়াই। রাজা বলে, এই মুহূর্তে তোমাকে মেরে ফেলতে পারি, জানো? এই সব সংলাপ কিন্তু রক্তকবিতে আছে, আমি একটা সংলাপও পাল্টাইনি, রবীন্দ্রনাথের যা আছে তাই আছে, শুধু আমি রিস্ট্রাকচার করেছি, আমি নতুন করে সাজিয়েছি। কোন কথাটা কেমন করে বললে মানেটা বেরোবে, আজকের সময়কে ধরা যাবে। আমি তোমাকে মেরে ফেলতে পারি, জানো? আর ওর পাশে দাঁড়ানো মিলিটারি দুটো গুলি চালিয়ে দেয়। রাজা বলে, স্টপ, রাজা থামাতে পারে না। তবে রাজার যন্ত্ররায়কে মানছে না, নন্দিনী মারা যায়। এবার অনেকে বলে যে কৌশিককে এত ডিস্টোপিক হয়ে নন্দিনীকে মেরে ফেললেন। আমার কথা না, শঙ্খ ঘোষ থেকে আরম্ভ করে, মলয় রক্ষিত থেকে আরম্ভ করে, বিশ্বজিৎ রায় থেকে যারা রক্তকরবী নিয়ে লিখেছেন পড়েছেন, তারা সবাই বলেছে রক্তকরবী বাড়ি ফিরে পড়লে দেখবে শেষে ও সর্দারের সামনে এগিয়ে যায় লড়াই করতে, এবং সেখানে ওর বুকের রক্তকরবী রান্না হয়ে যায়, সে কথা বলা আছে। নন্দিনী মারাই যায়, কিন্তু আমার মৃত্যুটাকে আমি অন্যভাবে দেখিয়েছি। তো এই যে একটা ডিস্টোপিক স্টেট, এই যে মানুষের মনুষ্যত্বহীন হয়ে যাওয়া, এই যে মানুষের একা হয়ে যাওয়া, ফেসবুকে আমার 5,000 বন্ধু কিন্তু বাস্তবে একটাও বন্ধু নেই যার কাছে আমি কাঁদতে পারি, এই যে একলা মানুষ, যাকে আজকের ভাষায় বলা হচ্ছে লোনলি ক্রাউড, ক্রাউড কিন্তু লোনলি, সেই লোনলি ক্রাউডের গল্প বলে রক্তকরবী। আমার ভাবতে অবাক লাগে, আজ থেকে 100 বছর আগে একজন মানুষ 10 বার পাল্টে পাল্টে এই নাটকটা লিখে ফেলছিলেন আমাদের জন্য, এতে 100 বছর পরে আমরা প্রতিটা দিনকে মিলিয়ে নিতে পারি, প্রতিটা কথাকে মিলিয়ে নিতে পারি। যেটা আজকের কথা, আর এই আজকের কথা করতে গিয়ে আমার তো টার্গেট অডিয়েন্স ছিল ইয়াংদাররা, নতুনদের জন্য রক্তকরবী করতে চাই, যারা বলেছিল দুর্বোধ্য, বোঝা যায় না, প্রতীক, সাংকেতিক। আমি বলতে চাই, আমার কাছে প্রতিটা ছেলে মেয়ে এসে বলবে, আমি বুঝতে পারছি। আগে শোয়ে গত রবিবারই আমার শো ছিল, আমি স্যারকে বলেছিলাম আসার জন্য, তাহলে আসতে পারেননি। তো সেখানে যাদবপুর ইউনিভার্সিটির অনেক ছেলে মেয়েরা এসেছিল, তারা আমাকে ছোট ছোট ছেলে মেয়ে বলছিল, আমার কিন্তু সব বুঝতে পেরেছি, জানেন রক্তকরবী নিয়ে আমাদের ভয় ছিল। কারণ আমি অনেকগুলো গান ব্যবহার করেছি, যে গানগুলো আজকের গান, আমার কোনো প্রেজুডিস নেই তাই নিয়ে। কারণ রবীন্দ্রনাথ সারা জীবন ধরে এটা করেছেন, ডাকঘর চলতে চলতে পাশে গান লিখে ঢুকিয়ে দিয়েছেন, ডাকঘরে শো হচ্ছে, হাফ টাইমে গান লিখে ঢুকিয়ে দিয়েছেন, প্রতিদিন পাল্টেছেন। রবীন্দ্রনাথ নতুনকে বরণ করে নিতে রবীন্দ্রনাথের কোনো প্রবলেম নেই, প্রবলেম আমাদের। তো বিশুর সঙ্গে যখন নন্দিনীর দেখা হয় এতদিন পরে, আমাদের গ্রামের ছেলে বিশু, নন্দিনীর বন্ধু, নন্দিনী বলে, পাগল ভাই। আর বিশু গান গায় জামাইকান ফেয়ারওয়েল, সেখানে বলে, আই লিভ এ গার্ল ইন কিংস্টন টাউন, আমি কিংস্টন টাউনে একটা মেয়েকে ছেড়ে এসেছি। তো বিশু তো তাই, নন্দিনীও তাই। চন্দ্র যখন বলে আমি বাড়ি ফিরে যাব, ফাগুলাল বলে বাড়ি ফেরার পথ বন্ধ। আমার তখন মনে পড়ে মাইক্রোসফটের সেই মেয়েটির কথা, যাকে মা হতে দিচ্ছিল না কোম্পানি, ছুটি দিতে পারবে না বলে, চাকরিটা ছেড়ে দেয়। ওই ছুটি নিও না, টাকা নাও, কিন্তু ছুটি চেও না, ছুটি নেই, কোনো অবকাশ দেওয়া হবে না, অবসর দেওয়া হবে না, সে মা হতে পারবে না। তো চন্দ্রা বলে যে চলো না পালিয়ে যাই আমরা এখান থেকে। ফাগুলাল বলে বাড়ি ফেরার পথ বন্ধ। আর ঠিক তখনই বিশু গান গায় 100 মাইলস।
If you miss the train I'm on, you will know that I am gone. You will hear the whistles blow 100 miles. বিশু বলে I am 500 miles away from home, গানে বলে। আর এখানেও তো শ্রমিকরা পায়, সেও তো শান্তিপুর থেকে চলে গেছে ব্যাঙ্গালোরে হোটেলে কাজ করতে। আমি তখন রক্তকরবীকে নতুন করে চিনতে পারি, বুঝতে পারি, এই সার্ভেলেন্সকে বুঝতে পারি, এই ক্ষমতা, এই আরো চাই জগৎ, আরো চাই, আরো টাকা চাই, আরো চাই, মোহ যার থেকে বেরোনো যায় না। কিন্তু জীবন অনেক সহজ হতে পারত, সুন্দর হতে পারত। প্রকৃতিকে আমরা নিষ্পেষিত করেছি, প্রকৃতিকে শুকিয়ে দিয়েছি, সব তুলে দিয়েছি, জল তুলে নিয়েছি, খনিজ পদার্থ তুলে নিয়েছি। আর এখন এই ডেটা এসে যাওয়ার পর, এই প্রযুক্তি এসে যাওয়ার পর ধর্ম এখন রাজনীতির বাহক হয়ে গেছে। গোসাই তো সর্দারের সঙ্গে সঙ্গেই থাকে। গোসাই তো বলে যে পাড়ায় কিছুদিন ফৌজ রাখা ভালো, তারপর কাজটা আমাদের, আমরা কানে মন্ত্র দেব। আমি নাটকে দেখাই গোসাই মাথায় করে সর্দারের টুল নিয়ে আসে, কারণ ফাগুলাল জানে ওদের অস্ত্রশালা, মদের ভাড়া আর মন্দির পাশাপাশি তিনটে। এটা 1923 সালে একটা লোক লিখে দেন। যে ধর্মের দায়িত্ব ছিল মুক্ত করার, যে ধর্মের দায়িত্ব ছিল আমাকে শক্তিশালী করার, আমাকে ধারণ করার, সেই ধর্ম এখন পুঁজিপতিদের হয়ে খাচ্ছে, যাতে আমাকে ভুলিয়ে রাখা যায় নাম দিয়ে। নন্দিনী বলে মানুষের প্রাণ কেড়ে নাম দিয়ে বলাবার ব্যবসা তোমাদের। ও তখন চিনতে পারি আজকের সময়কে। কথা শেষ হবে না, কথা চলতেই থাকবে, ডায়ালগ চলতে থাকবে। যদি কারোর মনে হয় আজকে বাড়ি ফিরে রক্তকরবীটা আরেকবার পড়িত, তাহলে আজকের এই আয়োজন, আজকের এই বলা, আমার দূর থেকে ছুটে আসা সার্থক। আর তোমরা যারা রক্তকরবী পড়ো, শুধু পড়া না, না বললে না করলে বোঝা যায় না। তোমরা ক্লাসের মধ্যেই স্যারদের বলো তাহলে আমরা রক্তকরবীর অভিনয় করব। থ্যাংক ইউ। অন্তর্নিহিত শক্তির বিকাশ শিক্ষা কৌশিক চট্টোপাধ্যায় আমাদের দেখিয়ে দিলেন ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, সেই সৃজনশীলতার নিষ্কাশন এবং তার প্রকাশ, সেটাই শিল্প। এবার ধন্যবাদ জ্ঞাপনের পালা। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের উপাধ্যক্ষ মহারাজ স্বামী জিষ্ণু রূপানন্দজি মহারাজ ধন্যবাদ জ্ঞাপন করবেন। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। উপস্থিত অধ্যক্ষ মহারাজকে আমার প্রণাম জানাই, অপরাপর পূজনীয় মহারাজদের প্রণাম। আজকের প্রধান অতিথি শ্রী কৌশিক চট্টোপাধ্যায়কে আমার নমস্কার ও শ্রদ্ধা জ্ঞাপন করি। অপরাপর শিক্ষক, তাদেরকেও অভিনন্দন জানাই এবং অভিভাবক অভিভাবিকা যারা এসেছেন তাদেরকে স্বাগত জানাই এবং প্রিয় ছাত্ররা, আজকে এই যে অনুষ্ঠান, এটি একটি এই শিক্ষাবর্ষের একটি পর্বের সমাপ্তি ঘোষণা করছে। তোমরা যারা পুরনো ছাত্র তারা জানো যে আমাদের সারা বছর ধরে যে সাংস্কৃতিক আয়োজন, বিভিন্ন রকম আয়োজন থাকে, তারই সমাপ্তি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে হয়। বিশেষ করে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং তার সাথে আমরা গত 2-3 বছর ধরে যেটা করছি, যে বিভিন্ন আমাদের যে সহ পাঠ্যক্রমিক কার্যক্রম, যেটি মূলত সাংস্কৃতিক বিষয়কেই ধরে হয়, সেগুলোর শংসাপত্র বিতরণ, এই সবগুলো আমরা একটি অনুষ্ঠানে এনেছি। তো এর প্রথম যে ভাগ, সেটি এখন সমাপ্তি হচ্ছে, সেটি হচ্ছে অম্বিকা সরকার, যদুনাথ মজুমদার এর স্মারক বক্তৃতা। অধ্যক্ষ মহারাজ এর ইতিহাস সম্পর্কে একটু বলেছেন
এবং সেখান থেকেই পরিষ্কার যে আমরা চেষ্টা করি এই প্রতিযোগিতায়, এই স্মারক বক্তৃতায় ভারতের তথা বিশ্বের সাংস্কৃতিক কোনো একটি বিষয়কে অবলম্বন করে যাতে কিছু শুনতে পারি। মহারাজ বললেন যে এর প্রথম যিনি বক্তা স্বনামধন্য মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ, উনি বলেছিলেন গত কয়েক বছর ধরে আমরা দেখেছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা এবং অন্যান্য, যেমন গত বছর এসেছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী শ্রীমতী অলকানন্দা রায়, তার আগের বছর শ্রী দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, এবং এই বছর আমরা অত্যন্ত সৌভাগ্যবান পেয়েছি শ্রী কৌশিক চট্টোপাধ্যায়কে। ওনাকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়েই আমি আমার ধন্যবাদ জ্ঞাপনের এই পর্যায়টি শুরু করছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ। উনি শান্তিপুর থেকে, অনেক দূর থেকে, অনেক সকালে এসছেন, আবার ওনাকে যেতে হবে, উনি সময় দিয়েছেন এবং 1 ঘন্টার একটু কম সময়ে উনি কিন্তু রক্তকরবী তথা তার যে প্রেক্ষাপট এবং তার আধুনিক যে অবস্থায় রয়েছে আমাদের সমাজ এবং প্রযুক্তির অগ্রগতি, তা কিন্তু আমাদের সামনে অতি সুন্দরভাবে তুলে ধরেছেন। বিশেষ করে বলবো, উনি এই যে সাইকোলজিক্যাল যে পরিক্রমা, মানুষের সাইকোলজিক্যাল পরিক্রমা, আমরা যদি শ্রী অরবিন্দের একটি কথা স্মরণ করি, উনি বলেছেন উনি এই পাশ্চাত্যভাবে যে ইতিহাস তথা সোশিওলজি এরকম সাবজেক্টগুলোর ব্যাপারে উনি যেটা একটা ওনার ক্রিটিক রয়েছে যে সেগুলো কোনো কিছু খালি কিছু তথ্যকে তুলে ধরার চেষ্টা করে, কিন্তু আমাদের দেখা উচিত যে কি করে এই সাবজেক্টগুলো সাইকোলজিক্যাল এভলিউশনকে তুলে ধরে। তো সেই কাজটা কিন্তু কৌশিকবাবু আজ অনবদ্যভাবে করেছেন। ওনাকে বিদ্যামন্দির পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। উনি একটা জায়গায় একটা কথা বললেন, ওই রাজার চশমা তিনি সব দেখতে পান। আমার তক্ষুনি একটা জিনিস মনে পড়লো, আমার এখানে লেখা ছিল, আমি একটা জায়গায় পড়েছিলাম, সেটা হচ্ছে প্যানোপটিকন বলে একটা কনসেপ্ট। দার্শনিক জেরেমি বেন্থন উনি ইউটিলিটেরিয়ানিজম এটার প্রবক্তা ছিলেন। তো উনি প্যানোপটিকন বলে একটা স্ট্রাকচারের উনি একটা কথা বলেছিলেন, যেটা কখনো বাস্তবায়িত হয়নি থ্যাঙ্কফুলি, কিন্তু সেটার ধারণাটা এরকম যে ওটা একটা কারাগারের একটা নকশা। তো নিচে এরা রয়েছে, কয়েদিরা রয়েছে, ওপরে একটা টাওয়ারের মতো একটা স্ট্রাকচার রয়েছে। সেখানে সবসময় মনে হবে কোনো না কোনো প্রহরী যেন নজর রাখছে ওপর থেকে। প্রহরী হয়তো ওখানে সত্যি নেই, হয় তাকে দেখা যাবে না কখনো, কিন্তু সে যেন সবসময় নজরদারি রাখছে। এবং বেন্থন এরা যারা ইউটিলিটেরিয়ানিজমের পক্ষে ছিলেন, তারা মনে করতেন সমাজে এরকম একটা এফিসিয়েন্সি আসা দরকার। এফিসিয়েন্সির জন্য একরকম নজরদারির প্রয়োজন এবং এটা একটা খুব এফিসিয়েন্ট ব্যবস্থা। তো যাই হোক, এই ধারণাটা যেটা আমি যেখানে এটা পড়েছিলাম, তো লেখকেরা লিখছেন যে এই ধারণাটা, এই কারাগারটা কোথাও তৈরি হয়েছে বলে আমরা শুনিনি, কিন্তু এই যে চিন্তাটা, এটার কিন্তু সুদূর প্রসারী প্রভাব রয়েছে। তো কৌশিকবাবু যা বললেন, আমরা বুঝতে পারছি এই ধারণাটা কীভাবে আমাদের এখনকার প্রযুক্তির যারা নির্মাতা, তারা কিভাবে সেটিকে প্রয়োগ করে চলেছেন। তো এর সাথে সাথে এই স্মারক বক্তৃতার সাথে সাথে এবার আমাদের পুরস্কার বিতরণের পালা, শংসাপত্র বিতরণ এগুলো শুরু হবে। তা আমি কালচারাল আমাদের যে কমিটি, তার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাতে চাই। যারা প্রতিযোগী তোমরা ছিলে, শিক্ষক মহাশয় যারা আমাদের জাজ হিসেবে ছিলেন, তারা তাদের অমূল্য সময় দিয়েছেন, কুইজ মাস্টার যারা ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। অত্যন্ত এটা লেন্দি প্রসেস, কারণ আমাদের কালচারাল কম্পিটিশন শুরু হয় বেশ আগে এবং শেষ হচ্ছে দেখো এখন তোমাদের পরীক্ষা চলে এসছে, খুবই লেন্দি প্রসেস। তো ওনারা সবসময় থেকেছেন। বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই অধ্যাপক অর্ণব সাধুকা মহাশয়কে। উনি আমাদের কালচারাল কোঅর্ডিনেটর। যখন যেরকম যা প্রয়োজন হয়েছে সবসময় স্যার কিন্তু এগিয়ে এসেছেন। এর সাথে ওনার সাথে অভিষেক ব্যানার্জি, অধ্যাপক অভিষেক ব্যানার্জি, প্রাণীবিদ্যা বিভাগ, তিনিও ছিলেন, তিনি আজ উপস্থিত নেই, তাকেও ধন্যবাদ জানাই। এর সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের যারা টিচিং স্টাফ, যারা এই কাজে আমাদের প্রচুর সহায়তা করেছেন,
প্রথমে উল্লেখ করব শ্রী রঞ্জন বিশ্বাস মহাশয়, আমাদের প্রধান করণিক। এই প্রতিযোগিতাগুলো তো বটেই, তথা আমাদের এই অ্যাড অন কোর্সের সব কিছু শংসাপত্র কিন্তু উনি বানিয়েছেন, মানে সার্টিফিকেট কিন্তু উনি বানিয়েছেন এবং অন্যান্য অনেক সহায়তা করেছেন, ওনাকে বিশেষ ধন্যবাদ জানাই। এছাড়া আমাদের সাথে এই সারা বছরের এই কার্যাবলীতে আমাদের সাথে বিভাস, কৌশিক, জহর, কাঞ্চনদা, তারপর রিফ্রেশমেন্ট অরুণদা, এরা ছিলেন, এদেরকেও আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর এর সাথে শংসাপত্র, এই আমাদের যে অ্যাড অন কোর্স সহ পাঠক্রমিক যেটা রয়েছে, যে কোর্সগুলো হয়েছে, তার দায়িত্বে ছিলেন আমাদের ব্রহ্মচারী ঈশান চৈতন্যজি, অর্থাৎ সুব্রত মহারাজ। তাকে আমি ধন্যবাদ জানাই। তাকে সহায়তা দান করেছে অভিক, বিল্টু, ইন্দ্রজিৎ, তাদের ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আমাদের যে মোনাস্টিক টিম, তাদের সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের স্বামী ভাবগোমানন্দজিকে আজকের এই পুরো প্রাইজ ডিস্ট্রিবিউশন আর শংসাপত্র বিতরণ, এটার কিন্তু উনি দায়িত্বে রয়েছেন। ওনার সাথে রয়েছে ছাত্র ভলেন্টিয়ার, তাদেরকে ধন্যবাদ জানাই। এই ছাত্র ভলেন্টিয়াররা কিন্তু আমাদের সাথে কালচারাল কম্পিটিশনগুলোতেও থেকেছে। এদের সহায়তা ছাড়া সত্যি এটা করা সম্ভব হতো না। এবং অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই, প্রণাম জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই স্বামী মহাবিদ্যানন্দজিকে। আজকের এই পুরো অনুষ্ঠানের পুরো টেকনিক্যাল দিকটা উনি দেখছেন। এছাড়াও কুইজ, ড্রামা যখনই যা হয়েছে মহারাজ আমাদেরকে খুবই সহায়তা করেছেন, তাকে ধন্যবাদ জানাই। আর আমার একটা অনুরোধ থাকে প্রত্যেকবার, এবার করি ছাত্রদেরকে, দুটো দিক থেকে। এক হচ্ছে আমাদের যে কালচারাল কম্পিটিশনস, এতে কিন্তু ভাই তোমাদের আরেকটু আমরা পার্টিসিপেশন এক্সপেক্ট করছি। তোমাদের মধ্যে সত্যি প্রতিভা প্রচুর রয়েছে, কিন্তু সবসময় আমরা কিন্তু তোমাদেরকে পাচ্ছি না। তো সেই একটা আক্ষেপ আমার রয়েছে, আমি চাইব দেখতে পাই। খারাপ হয়েছে সব জায়গায় বলবো না, আবাসিক পরিবেশ, এখানে তোমাদের এই বিভিন্ন রকম ব্যাপারে, শিক্ষার বাইরেও বিভিন্ন রকম ব্যাপারে যে আমাদের পাঠদানের সুযোগ রয়েছে, তাতে চাই তোমরা আরও এতে পার্টিসিপেট করো, আরও যোগদান করো। যারা একবার অলরেডি করে ফেললে এটা ভেবো না যে হয়ে গেল, কারণ তোমরা হয়তো একটা দুটোতেই করেছো। তো ভবিষ্যতে আরও যেগুলো রয়েছে, যেগুলো তোমরা করোনি এবারে, তাতে সামনের বছর তোমাদের আমরা পাবো, এই আশা রাখছি। সবাইকে আবার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই অনুষ্ঠান এবার পুরস্কার বিতরণের দিকে যাবে। আমি অন্নবাবুকে অনুরোধ করব এই ব্যাপারে কিছু ঘোষণা করার জন্য। সবাইকে নমস্কার। ভরতাচার্যের নাট্যশাস্ত্রের প্রথম অধ্যায়ের 116 সংখ্যক শ্লোকে বলা হচ্ছে, ন তৎ জ্ঞানং ন তৎ শিল্পং ন সা বিদ্যা ন সা কলা ন সৌগ ন তৎকর্ম নাট্যস্মেন ইয়ন্ন দৃশ্যতে। এমন কোনো জ্ঞান, শিল্প, কলা, বিদ্যা, যোগ বা কর্ম নেই যা এই নাট্যে দৃষ্ট হয় না। আমাদের বিদ্যামন্দিরেও জ্ঞানচর্চার পাশাপাশি নানা ধরনের কলাবিদ্যা চর্চার একটা সুযোগ রয়েছে, পরিসর রয়েছে। বিদ্যামন্দিরের প্রথাগত সাংস্কৃতিক প্রাতিষ্ঠানিক পাঠ্যসূচির পাঠ গ্রহণের পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলীতেও আমাদের ছাত্ররা অংশগ্রহণ করে। শাস্ত্রজ্ঞান আর সাধনা, সাধনা আর শাস্ত্রজ্ঞান, এই দুয়ের সমন্বয়ে ছাত্ররা এগিয়ে চলে পূর্ণতার পথে। তাদের এই অভিযাত্রা হয়ে ওঠে আনন্দময়। বিদ্যামন্দিরের সন্ন্যাসী, ব্রহ্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীরাও এর ব্যতিক্রম নন। এবার 2025-2026 শিক্ষাবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সহপাঠক্রমিক কার্যাবলীর স্বীকৃতি প্রদান অনুষ্ঠান, পুরস্কার ও শংসাপত্র বিতরণ
অনুষ্ঠানটি পরিচালনা করবেন দর্শন বিভাগের অধ্যাপক সৌভিক দত্ত মহাশয়। এই অনুষ্ঠান শিল্পীকে স্বীকৃতি দেওয়া, শিল্পীকে উৎসাহ দেওয়া এবং অবশ্যই সৃষ্টিকে। সৌভিক। সবাই শুনতে পাচ্ছ? আমি যেভাবে নাম ডাকবো তোমরা মঞ্চের বাদিক থেকে, তো আমার বাদিক থেকে তোমাদের ডান দিক থেকে উঠে এইদিকে নেমে যাবে, অর্থাৎ আমার বাদিক থেকে উঠে ডান দিকে নামবে, তোমাদের দিক থেকে ডান দিকে উঠে বাদিকে নামবে, এই সিকোয়েন্সে চলবে। হ্যাঁ, আর স্মারক বক্তৃতার যিনি বক্তা ছিলেন কৌশিক বাবু, তাকে অনুরোধ করব মঞ্চের সামনে আসবার জন্য। রেডি তো? মহারাজ রেডি তো? ফার্স্ট র্যাঙ্ক ইন অ্যানুয়াল মিউজিক কম্পিটিশন ইন রবীন্দ্রসঙ্গীত, প্রথম ডাকছি শুভ্র কোলে। ফার্স্ট র্যাঙ্ক ইন অ্যানুয়াল মিউজিক কম্পিটিশন ইন রবীন্দ্রসঙ্গীত, মানিকান্ত মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই টি ব্যানার্জি অ্যান্ড পি ব্রহ্ম। সেকেন্ড, অর্কপ্রভ কান্ডা, সেকেন্ড পজিশন ইন অ্যানুয়াল মিউজিক কম্পিটিশন রবীন্দ্রসঙ্গীত, মানিকান্ত মেমোরিয়াল প্রাইজ অ্যান্ড ব্রহ্ম মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই টি ব্যানার্জি অ্যান্ড পি ব্রহ্ম। অ্যান্ড সুতীর্থ রায়, থার্ড র্যাঙ্ক ইন অ্যানুয়াল মিউজিক কম্পিটিশন রবীন্দ্রসঙ্গীত, মানিকান্ত মেমোরিয়াল প্রাইজ অ্যান্ড ব্রহ্ম মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই টি ব্যানার্জি অ্যান্ড পি ব্রহ্ম। সেকেন্ড, অর্কপ্রভ কান্ডা। হ্যাঁ, আমি যাদের নাম বলছি তোমরা এসে একটুখানি মঞ্চের সামনেটায় স্টেজের নিচটায় রেডি থাকো। সুতীর্থ রায়, থার্ড ইন অ্যানুয়াল মিউজিক কম্পিটিশন রবীন্দ্রসঙ্গীত। সুতীর্থ রায়, অর্কপ্রভ খাঁড়া, জয় জানা, গৌরব মণ্ডল, অপূর্ব ঘোষ, সুদীপ বাছার, পৃথ্বীরাজ মল্লিক, শঙ্খনীল ভট্টাচার্য, সুতীর্থ রায়, প্রীতম খান, এই কথাটা বলে দিই, স্বগত ধূত, মানসপতি হাজরা, সৌরভ দাস। এবার অ্যানুয়াল মিউজিক কম্পিটিশনের ভক্তিগীতি, ফার্স্ট সুতীর্থ রায়, সুতীর্থ রায়, ফার্স্ট র্যাঙ্ক ইন অ্যানুয়াল মিউজিক কম্পিটিশন ভক্তিগীতি, মানিকান্ত মেমোরিয়াল প্রাইজ অ্যান্ড ব্রহ্ম মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই টি ব্যানার্জি অ্যান্ড পি ব্রহ্ম। অর্কপ্রভ খাঁড়া, সেকেন্ড র্যাঙ্ক ইন অ্যানুয়াল মিউজিক কম্পিটিশন ভক্তিগীতি, মানিকান্ত মেমোরিয়াল প্রাইজ অ্যান্ড ব্রহ্ম মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই টি ব্যানার্জি অ্যান্ড পি ব্রহ্ম। জয় জানা, সেকেন্ড। সেকেন্ড, অর্কপ্রভ খাঁড়া, সেকেন্ড র্যাঙ্ক ইন অ্যানুয়াল মিউজিক কম্পিটিশন ভক্তিগীতি, মানিকান্ত মেমোরিয়াল প্রাইজ অ্যান্ড ব্রহ্ম মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই টি ব্যানার্জি অ্যান্ড পি ব্রহ্ম। থার্ড, জয় জানা, থার্ড র্যাঙ্ক ইন অ্যানুয়াল মিউজিক কম্পিটিশন ভক্তিগীতি, মানিকান্ত মেমোরিয়াল প্রাইজ অ্যান্ড ব্রহ্ম মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই টি ব্যানার্জি অ্যান্ড পি ব্রহ্ম। গৌরব মণ্ডল, proficiency at the annual drawing competition, first rank, Indrabhushan Mollik Memorial Prize donated by Nomita Sarkar and Shobita Sarkar. Next, Apurva Ghosh, second position in annual drawing competition, Indrabhushan Mollik Memorial Prize and Nomita Sarkar, donated by Nomita Sarkar and Shobita Sarkar. Sudip Bachar, third rank in annual drawing competition, Indrabhushan Mollik Memorial Prize donated by Nomita Sarkar and Shobita Sarkar. First rank in annual Tabla Lahora competition, Prithviraj Mollik, Swami Vivekananda Memorial Prize. Shankhanil Bhattacharya, second rank. Shankhanil Bhattacharya, second rank in annual Tabla Lahora competition, Swami Vivekananda Memorial Prize. Sutirtha Rai, third rank in annual Tabla Lahora competition, Swami Vivekananda Memorial Prize. Next, এবার উইনার অফ অ্যানুয়াল কুইজ কম্পিটিশন শ্রী ভবন, এবছরের যে টিমটা ছিল সেই টিমের চারজনই একসাথে আসবে।
Pritam Khan, Shogat Dhut, Manos Pratim Hajra and Saurabh Das. Winner of the annual quiz competition, Josephine MacLeod Memorial Prize, granted by Swami Medoshananda. এরপর পরে আবার বলছি, লাইন দিয়ে এখানে দাঁড়াবে। রাজদীপ মণ্ডল, আগ্নিক দেবনাথ, শুভার্থী দত্ত, সুন্দর চট্টোপাধ্যায়, দীপাংশু দাস, প্রতিম ঘোষ, সাম্য গোলদার, পারিজাত মিশ্র, শ্রেয়ান পাখিরা, সাগর দাস। রানার্স আপ অফ অ্যানুয়াল কুইজ কম্পিটিশন, শ্রদ্ধা ভবন, চারজনই একসাথে আসবে। রাজদীপ মণ্ডল, আগ্নিক দেবনাথ, শুভার্থী দত্ত, সুন্দর চট্টোপাধ্যায়। ঠিক আছে, আগ্নিক, শুভার্থী, সুন্দর চট্টোপাধ্যায়, রানার অফ দ্য অ্যানুয়াল কুইজ কম্পিটিশন। আরে চারজন যাবে তো একসাথে? হ্যাঁ, আচ্ছা। সোমনাথ ব্যানার্জি মেমোরিয়াল প্রাইজ, ডোনেটেড বাই এন ব্যানার্জি। নেক্সট recitation. Annual recitation competition in Bengali, first Dipanshu Das. First rank in annual recitation competition in Bengali, Manikanta Memorial Prize, donated by Tridip Banerjee. Dipanshu. Second, Pratim Ghosh in annual recitation competition in Bengali, Manikanta Memorial Prize, donated by Tridip Banerjee. Third, Shammo Goldar, third rank in annual recitation competition in Bengali, Manikanta Memorial Prize, donated by Tridip Banerjee. Next, annual recitation competition Sanskrit, first, Parijat Mishra, Manikanta Memorial Prize, donated by Tridip Banerjee. Second, Shreyan Pakhira. Second, Shreyan Pakhira in annual recitation competition Sanskrit, donated by Manikanta Memorial Prize, donated by Tridip Banerjee. Third, Sagar Das in annual recitation competition Sanskrit, Manikanta Memorial Prize, donated by Tridip Banerjee. নেক্সট আবার একটা গ্রুপ বলছি, মেঘদীপ ব্যানার্জি, দীপ চ্যাটার্জি, সাম্য গোলদার, অর্কজিৎ কুমার মণ্ডল, শীর্ষ ভট্টাচার্য, সৌম্যদীপ মালিক, অনিমেষ দাস, অনিক ঘোষ, অনুপম মান্না। ঠিক আছে, মেঘদীপ। অ্যানুয়াল এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশন, ফার্স্ট মেঘদীপ ব্যানার্জি। First, Meghdip Banerjee, Somnath Banerjee Memorial Prize, donated by A.N. Banerjee. Second rank in annual extempore speech, Deep Chatterjee, Somnath Banerjee Memorial Prize. Third, Sammo Goldar, annual extempore speech competition, Somnath Banerjee Memorial Prize, donated by A.N. Banerjee. Next, best article in the College World Magazine Shraddha, অর্কজিৎ কুমার মণ্ডল, বিমলেন্দু ঘোষ মেমোরিয়াল প্রাইজ, ডোনেটেড বাই স্টুডেন্টস অফ বিদ্যা মন্দিরা। নেক্সট, বেস্ট কন্ট্রিবিউটর ইন ইংলিশ সেকশন আর্টিকেল ইন বিদ্যা মন্দিরা পত্রিকা, শীর্ষ ভট্টাচার্য, আনন্দ বোস মেমোরিয়াল প্রাইজ, ডোনেটেড বাই স্টুডেন্টস অফ বিদ্যা মন্দিরা। Best contributor in the Bengali section article in the Vidya Mandira Patrika, Soumodip Malik, Chaya Chakraborty Memorial Prize, donated by Vishwanath Chakraborty, নেই। অনিমেষ দাস আছে, নেই। অনিক ঘোষ, অনুপম হাজরা, নেই কেউ। নেক্সট, বেস্ট শর্ট ফিল্ম দ্য 6 ফিট, এখানে যারা ছিল একসাথে চলে এসো, বিশ্বজিৎ মুখার্জি, ময়ূক মজুমদার, শুভম রায়, উদয়ন মণ্ডল, বিশ্বজিৎ মুখার্জি, একই সাথে বেস্ট শর্ট ফিল্ম দ্য 6 ফিট। আচ্ছা, বিশ্বজিৎ মুখার্জি প্রথম, Vishwajit Mukherjee, Best Film Director in Annual Short Film Competition, Hrithik Ghatak Memorial Prize.
Mayuk Majumdar, Best Music Director in Annual Short Film Competition, Ritik Ghatak Memorial Prize. Shubham Rai, Best Cinematographer in Annual Short Film Competition, Ritik Ghatak Memorial Prize. Udayan Mondal, Best Actor in Annual Short Film Competition, Ritik Ghatak Memorial Prize. আর বিশ্বজিৎ মুখার্জি আবার একটা পাবে, বেস্ট স্ক্রিপ্ট ইন অ্যানুয়াল শর্ট ফিল্ম কম্পিটিশন, ঋত্বিক ঘটক মেমোরিয়াল প্রাইজ। নেক্সট, কৃষ্ণেন্দু চ্যাটার্জি, আর্জুনীল দত্ত, অরণ্য মণ্ডল, সত্যম সোনি, গোবিন্দ সিং, অরুণাভ ঘোষ, আর্য পাজা, অপূর্ব ঘোষ, প্রিয়ম দাস। কৃষ্ণেন্দু চ্যাটার্জি নেই, আচ্ছা। আর্জুনীল দত্ত, বেস্ট এনএসএস ভলেন্টিয়ার, স্বামী তেজসানন্দ মেমোরিয়াল প্রাইজ, গ্রেডেড বাই স্বামী মেধসানন্দ। অরণ্য মণ্ডল, বেস্ট এনএসএস ভলেন্টিয়ার, স্বামী তেজসানন্দ মেমোরিয়াল প্রাইজ, গ্রেডেড বাই স্বামী মেধসানন্দ। নেক্সট, ওটা হয়েছে, হ্যাঁ। সত্যম সোনি, বেস্ট এনসিসি ক্যাডেট, স্বামী তেজসানন্দ মেমোরিয়াল প্রাইজ, গ্রেডেড বাই স্বামী মেধসানন্দ। গোবিন্দ সিং, বেস্ট এনসিসি ক্যাডেট, স্বামী তেজসানন্দ মেমোরিয়াল প্রাইজ, গ্রেডেড বাই স্বামী মেধসানন্দ। অরুণাভ ঘোষ, বেস্ট এনসিসি ক্যাডেট, স্বামী তেজসানন্দ মেমোরিয়াল প্রাইজ, গ্রেডেড বাই স্বামী মেধসানন্দ। নেক্সট, অপূর্ব পাজা, সরি আর্য পাজা, অপূর্ব ঘোষ, প্রিয়ম দাস। আর্য পাজা। ফার্স্ট র্যাঙ্ক ইন ফটোগ্রাফি কম্পিটিশন, ফার্স্ট র্যাঙ্ক ইন ফটোগ্রাফি কম্পিটিশন, আর্য পাজা, অপূর্ব ঘোষ। সেকেন্ড র্যাঙ্ক ইন ফটোগ্রাফি কম্পিটিশন, প্রিয়ম দাস। থার্ড র্যাঙ্ক ইন ফটোগ্রাফি কম্পিটিশন নেই, আচ্ছা। এটা তো রানিং ট্রফি, বিবেক ভবন। এবার বেস্ট ভবন ওয়াল ম্যাগাজিন উইনার, আচ্ছা বেস্ট ভবন ওয়াল ম্যাগাজিন, এটা বিবেক ভবনের মহারাজ। বিবেক ভবনের দু একজন ছাত্র এখানে এসো, বিবেক ভবনে যারা থাকো, বিবেক ভবনের দু একজন ছাত্র, দুজন এসো, দুজন এসো। রানিং ট্রফি, বেস্ট ভবন ওয়াল ম্যাগাজিন প্রয়াস, বেস্ট ভবন ওয়াল ম্যাগাজিন প্রয়াস, বিবেক ভবন। নেক্সট, এবার শ্রী ভবনের দু তিনজন এসো, যারা কুইজে ছিল আর কি, কুইজে উইনার্স অফ দ্য অ্যানুয়াল কুইজ কম্পিটিশন শ্রী ভবন, উইনার্স অফ দ্য অ্যানুয়াল কুইজ কম্পিটিশন শ্রী ভবন, সোমনাথ ব্যানার্জি মেমোরিয়াল প্রাইজ, awarded by স্টুডেন্টস অফ বিদ্যা মন্দিরা। এবার বিদ্যা ভবনের দু তিনজন ছাত্র এসো, বিদ্যা ভবনের দু তিনজন এসো, এখানে দাঁড়াও দাঁড়াও। বিদ্যাভবন আমি বলি, পুরস্কারটা বলি তারপর। হাইয়েস্ট নাম্বারস অফ দ্য পয়েন্টস ইন কালচারাল কম্পিটিশন 2025-2026, বিদ্যা ভবন, দিব্য বিভা মেমোরিয়াল রানিং ট্রফি। এটা আপনি বলুন বা মহারাজ বলি, কেন আমার বলাটা ভালো লাগে, আমি তো যাবো তো। আচ্ছা, শারদ উৎসবের নাটক ডাকঘর, তাতে যারা ছিলেন তাদের একটু ডেকে নিচ্ছি। অসীম কুমার চৌধুরী, রঞ্জন বিশ্বাস, প্রিয়ব্রত ঘোষাল, নীলাদ্রি শেখর চক্রবর্তী, মৃন্ময় ঢালি, সৌভিক দত্ত, অর্ণব সাধুখা, প্রসেনজিৎ বিশ্বাস, মিলন সিংহ, শ্রেয়ান পাকিরা, অরুণাভ ঘোষ, সুতীর্থ রয় আর মুর্শেদ আলম। এরা প্রত্যেকেই পাচ্ছেন পার্টিসিপেটিং ইন দ্য ড্রামা স্টেজ ডিউরিং শারদোৎসব স্বামী নিরঞ্জনানন্দজি মেমোরিয়াল প্রাইজ। আপনাদের সকলকে আসতে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, এখানে সবই ভাই কলেজ স্টাফ, আমাদের ছিল, ওরা নাটকটা ছিল, ছিল।
এবার তুমি শংসাপত্র দেবে, হ্যাঁ শংসাপত্রগুলো বলবে। না মাইক আচ্ছা আচ্ছা আবার দাম বলতে হবে, কারা নিয়েছে? আচ্ছা অর্ণব সাধু খাঁ। আচ্ছা এবার পুরস্কার নিচ্ছেন মৃন্ময় ঢালি, অধ্যাপক মৃন্ময় ঢালি, অধ্যাপক সৌভিক দত্ত, আচ্ছা অধ্যাপক অর্ণব সাধু খাঁ, অধ্যাপক সৌভিক দত্ত, আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, ডেকেছি? ডাকিনি তো? হ্যাঁ শ্রেয়ান পাকিরা, ওর নাম আগে আছে। শ্রেয়ান এসো। এবার সুতীর্থ অগ্রসর হতে পারে। সুতীর্থ নিজের করতালি নিজেই প্রদান করে নিয়েছে। এবার মুর্শেদকে আমাদের গবেষক মুর্শেদকে যেতে তুমি আবার হয়ে যাবে, তুমি আবার সিআই অরুণাভ হচ্ছে, সে তো বিনয় ভবনের ছেলে, সে আসেনি, পুরস্কার পেয়েছে আরও আসেনি তো। যে স্বরূপ একটা বই দিয়েছে, আমি বলে দিয়েছি। হ্যাঁ আমাদের এবারে শারদীয়ার নাটক ছিল ডাকঘর। আমাদের ডাকঘরে এই চরিত্রে অমলের চরিত্রে অভিনয় করেছে আমাদের অর্থনীতি বিভাগের ছাত্র অরুণাভ ঘোষ। খুব সুন্দর অভিনয় করেছে, ও আজকে উপস্থিত নেই। ওর অভিনয়ে মুগ্ধ হয়ে আমাদের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর স্বরূপ রায় একটি বই ওকে তখনই উপহার দিয়েছিল। তার 2-4 দিনের ভেতর বইটি আমার কাছে পড়েছিল আলমারিতে। এই উৎসবে দেওয়া হবে বলে, এই অনুষ্ঠানে দেওয়া হবে বলে বইটি রাখা ছিল। তো ও যেহেতু নেই, ওর হয়ে সুতীর্থ রায় ওই বইটি গ্রহণ করে নিচ্ছে। বইটি দিচ্ছেন আমাদের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর স্বরূপ রায়। অ্যাডন সার্টিফিকেট কোর্স, অ্যাডন সার্টিফিকেট কোর্সের পরপর নামগুলো বলছি, ওই স্টেজে এখানে চলে আসবে। দেবপ্রিয় জানা, অর্পণ কুমার দে, ঋষভ কুমার, স্বর্ণাভ ঘোষ, অরুণাভ ঘোষ, সৌম্যদীপ সাহু, অঙ্কুর বসাক, বিজন নন্দী, নয়ন মাহাতো, রক্ষিত তিওয়ারি, সৌভিক মণ্ডল, আচ্ছা ইন্দ্রাণী সেন, বর্ষণ বেরা, তন্ময় মণ্ডল, সৌভাগ্য কুমার রায়, পলাশ গড়াই, অর্পণ বসাক, নয়ন পাল, স্বর্ণদীপ শর্মা, সায়ন সাঁতরা, অর্ঘ্য নস্কর, উৎসব সামন্ত, ঋষি নস্কর, শক্তিক দাস, দিব্যেন্দু বিশ্বাস, ঋষভ কুমার, রাজদীপ্ত চ্যাটার্জি, শুভনীল মাঝি, অনির্বাণ মাইতি। বলবো না থাক, এত 29 অব্দি ডাকলাম। আচ্ছা বলছি ইন্দ্রাণী সেনটা কি নামটা বল, লিখে নি নাকি? দেবপ্রিয় জানা, ফার্স্ট র্যাঙ্ক ইন ফ্লুট, লিখে না, ফার্স্ট ইয়ার, সরি ফার্স্ট ইয়ার। দেবপ্রিয় জানা, অর্পণ কুমার দে, এরা সবাই মার্কশিট বা ফ্লুটে আছে। ঋষভ কুমার, স্বর্ণাভ ঘোষ, অরুণাভ ঘোষও নেই, স্বর্ণাভ ঘোষ, অরুণাভ ঘোষ নেই, স্বর্ণাভ ঘোষ, অঙ্কুর বসাক, অঙ্কুর বসাক, বিজন নন্দী, নয়ন মাহাতো,
একটু আস্তে আস্তে কি নাম ওর কি নাম তারপরে কে আছে নয়নের পরে কে আছে রক্ষিত তিওয়ারি, সৌভিক মণ্ডল, সৌভিক মণ্ডল আছে নেই এবার গিটার, তুমি নামটা জিজ্ঞেস করো নাম কি? ফ্লুট হয়ে গেল। এবার বর্ষণ এখানে নেই, বর্ষণ পরে, এবার শুরু। আচ্ছা গিটারে আসবে এবার গিটার অ্যাডন সার্টিফিকেট কোর্স ইন্দ্রনীল সেন, বর্ষণ বেরা, তন্ময় মণ্ডল নেই, সৌহার্দ্য কুমার রায়, পলাশ ঘোড়াই, অর্পণ বসাক, নয়ন পাল, স্বপ্নদীপ শর্মা, কি নাম ওর কি নাম সায়ন সাতরা, নেক্সট নামগুলো এগিয়েছো নেক্সট এবারে অ্যাডন সার্টিফিকেট কোর্স অন সঙ্গীত অর্ঘ্য লস্কর, উৎসব সামন্ত, ঋষি লস্কর, সৌপ্তিক দাস, অর্ঘ্য লস্কর, উৎসব সামন্ত, কি হলো ঋষি লস্কর, সৌপ্তিক দাস, দাঁড়াও নেক্সট অ্যাডন সার্টিফিকেট কোর্স অন তবলা অ্যান্ড পাকওয়াজ দিব্যেন্দু বিশ্বাস, দিব্যেন্দু বিশ্বাস, ঋষভ কুমার, রাজদীপ্ত চ্যাটার্জি রেডি থাকবে, রাজদীপ্ত চ্যাটার্জি, আচ্ছা সুব্রনীল মাঝি, অনির্বাণ মাইতি, এবার অ্যাডন সার্টিফিকেট কোর্স অন রিসাইটেশন হয়েছে বাস। তুহিনদারি বিশ্বাস, সৌপ্তিক সিংহ রায়, অরুণাভ ঘোষ, দীপাংশু দাস, সুমার্থী দত্ত, তুহিনদারি বিশ্বাস, তৈলাদ্রি বিশ্বাস, সৌপ্তিক সিংহ রায়, অরুণাভ ঘোষ আসেনি, দীপাংশু দাস, সুমার্থী দত্ত শেষ হয়েছে, সৌপ্তিক স্বর, আচ্ছা না সৌপ্তিক সিংহ রায়, অরুণাভ ঘোষ নেই, দীপাংশু দাস, সুমার্থী দত্ত, স্বস্তিক স্বর, এবার রেডি থাকো, স্বস্তিক স্বর, ইন্দ্রনীল সেন, সুমন মাইতি, সুদীপ্ত দাস, সৌম্যদীপ সরকার, অভিনন্দন রায়, ইন্দ্রনীল সেন, স্বস্তিক স্বর নেই তাই তো। অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স অন ড্রয়িং ইন্দ্রনীল সেন, সুদীপ্ত দাস, সুমন মাইতি নেই, সুদীপ্ত দাস, সৌম্যদীপ সরকার, অভিনন্দন রায়, আর অভিনন্দন রায় এরপরে লাস্ট, ব্যাস শেষ, অভিনন্দন রায় লাস্ট। অফ করেছে অজিন্দা
এরই সাথে সাথে আমাদের আজকের যে অম্বিকা সরকার যদুনাথ মজুমদার স্মারক বক্তৃতা, সাথে সাথে আমাদের পুরস্কার বিতরণ এবং সার্টিফিকেট প্রদান, এটি শেষ হলো।